ওসব শব্দ করা যাবে না। ফ্যান্ডা ফ্যান্ডা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই বোন সবাই কেমন আছি? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব। ফ্যানটা বন্ধ করে এসিটা দাও। আমরা সবাই কেমন আছি একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব। আজকের ক্লাসটা আমাদের বৃত্তের ওপর হবে, কিন্তু আজকের ক্লাসটা সকালে কোনোদিন পাবলিকলি ক্লাস দেইনি, যার কারণে ভাবলাম যে আজকের বৃত্ত ক্লাসটা আমরা সবাই মিলে করব। অর্থাৎ আমরা ভেতরের স্টুডেন্ট বাইরের স্টুডেন্ট সবাই মিলে এনজয় করব। তো যারা ভেতরের আছি তারাও আমরা যুক্ত হব, আর যারা বাহিরের আছি তারাও আমরা যুক্ত হব। কারণ আজকের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত। জব মেডিসিন পেজে পাবলিকলি নেওয়া হচ্ছে, তবে এটাই আবার আপনাদের পেইড ক্লাসের সিরিয়ালে কিন্তু যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এই ক্লাসটা বাধ্যতামূলক সবার জন্য। আজকের এই বৃত্তের ক্লাসটা সবার জন্যই বাধ্যতামূলক। তো সবাই আমরা একটু ঝটপট আজকের লাইভ ক্লাসটাকে একটু শেয়ার করব, পাশাপাশি সবাই মিলে ক্লাসটাকে আমরা এনজয় করব ইনশাআল্লাহ। এবং সর্বপ্রথম আমরা যেটা করব, বৃত্তের পুরো বেসিকটা ভালোভাবে ক্যাপচার করার চেষ্টা করব। দেন আমরা বৃত্ত থেকে যত প্রশ্ন এসেছে সব প্রশ্ন নিজে থেকে সলভ করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করা যায় যে আমাদের বেসিকটা স্ট্রং হয়ে গেলে আমরা প্রশ্ন যতই কঠিন করে আসুক না কেন, প্রশ্ন আমাদের কাছে পানি পানি মনে হবে বা সহজ মনে হবে। কঠিন কোনো প্রশ্ন মনে হবে না। প্রশ্ন দেখা মাত্রই আমাদের কাছে উত্তর অটোমেটেড চলে আসবে। তো প্রশ্ন যাতে অটোমেটেড চলে আসে এরকম ভাবেই আজকে আমরা বৃত্তটা শেষ করার চেষ্টা করব। সবার আগে বেসিকে আমরা প্রায়োরিটি দিব, অর্থাৎ বৃত্ত পড়ার আগে আমাদেরকে বৃত্ত সম্পর্কে বৃত্তের পুরো বেসিক জানতে হবে। পুরো বেসিক জানতে হবে। আর বেসিক যদি আমি ভালোভাবে জানি তো আমি এখানে সকল প্রশ্নের উত্তরও দিতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই আমরা, আমার কলেজের ভাই বোন সবাই একটু আমরা শেয়ার করে দিব। স্যার, আমার টাকা সমস্যা, প্রাইমারি কোর্সটার জন্য না, এত কমের মধ্যে কখনো কোর্স করানো সম্ভব না। সবার জন্য সমান। যদি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে সেক্ষেত্রে ক্যাপশনে নাম্বার আছে, কল করেন। আপনাকে যতটুকু অনার করা দরকার এতটুকু করবেন। জব মেডিসিন সবসময় বেকারদের জন্য চিন্তা করেন, এখনো করবে, সারা জীবন করে যাবে। আচ্ছা, সো আমরা আমাদের ক্লাসটা কিন্তু আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। তো সবাই আমরা একটু শেয়ার করে দেই, পাশাপাশি পুরো ক্লাসটাকে এনজয় করার জন্য আমরা একটু প্রস্তুতি নেওয়া শুরু করি। আর আমরা যারা অফলাইনে আছি খাতা কলম বের করে ফেলি। খাতা কলম বের করছি? ওকে, তাহলে আমরা বেসিক কনসেপ্টে চলে যাই। হ্যাঁ, সবাই হেডিং দেই বৃত্ত। সবাই হেডিং দেই আমরা বৃত্ত। তো একটু মনোযোগ দিতে হবে, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বৃত্ত থেকে হরহামেশাই প্রশ্ন ধরে, অর্থাৎ জ্যামিতির সবচেয়ে বেশি প্রশ্ন রিপিট হয় এক চতুর্ভুজ থেকে। চতুর্ভুজ থেকে কখনোই প্রশ্ন মিস করে না। আর দুই হচ্ছে বৃত্ত। এই বৃত্ত থেকেও প্রচুর প্রশ্ন ধরে। এখন এই যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো যাতে আমরা সব পারি এর জন্য আমাকে কি করতে হবে? খুব ভালো একটা বেসিক জানতে হবে, যে বেসিকের মাধ্যমে আমরা হরহামেশাই সকল প্রশ্নের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। তো সবার আগে আমরা বৃত্তের বেসিক গুলো আগে একটু জানার চেষ্টা করি। দেখেন, আমরা যদি এটাকে একটা বৃত্ত বলি, তো আমরা সবাই জানি যে বৃত্ত আসলে তার কেন্দ্রের উপর নির্ভরশীল। এই জন্য আপনাকে যদি কেউ বলে যে বৃত্তের প্রাণ কি, আপনি বলবেন বৃত্তের প্রাণ হচ্ছে বৃত্তের কেন্দ্র। কেন? কারণ কেন্দ্র ছাড়া কি বৃত্ত আঁকা সম্ভব? বলেন, সম্ভব? কেন্দ্র থেকেই কিন্তু আপনার একটা নির্দিষ্ট দূরত্ব, যাকে আমরা ব্যাসার্ধ বলতেছি, ব্যাসার্ধটা ছোট হইলে বৃত্তটা ছোট হয়, ব্যাসার্ধটা বড় হইলে বৃত্তটা বড় হয়। আবার আপনাকে প্রশ্ন করতে পারে একটা বৃত্তের আকার এবং আকৃতির জন্য প্রাণ হিসাবে কাজ করে কে? তখন আপনি বলবেন ব্যাসার্ধ। কেন? কারণ আপনি যখন কেন্দ্রকে প্রাণ বলতেছেন বৃত্তের ক্ষেত্রে, কিন্তু বৃত্তের আকৃতির ক্ষেত্রে আবার প্রাণ হচ্ছে ব্যাস বা ব্যাসার্ধ। কেন? কারণ আপনার ব্যাসটা যদি আপনি ছোট নেন বৃত্তটা ছোট হবে, ব্যাসার্ধটা যদি আপনি বড় নেন বৃত্তটা একটু বড় হবে।
আরো বড় নিলে আরো বড় হবে। তার মানে বৃত্তটা যে পরিবর্তনশীল, তার ক্ষেত্রফল যে পরিবর্তনশীল হচ্ছে, এটা কিসের মাধ্যমে? তার ব্যাসার্ধের মাধ্যমে। তার কিসের মাধ্যমে? ব্যাসার্ধের মাধ্যমে। তো আমরা এই জায়গায় ছোট ছোট কিছু ইনফরমেশন যেগুলো চিত্রের মধ্যে লিখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি এই জায়গা থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্বটা দেখতেছি, এই দূরত্বের কথা বলি, তো আমরা সবাই বলবো যে এই দূরত্বটাকে আমরা কি বলবো? এটাকে আমরা হরহামেশাই বলবো যে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। কিন্তু যদি আমরা পুরোটাকে চিন্তা করি, পুরোটা বলতে বোঝাচ্ছি এই যে এই পর্যন্ত, যদি আমরা এই পাশেও আরো একটা ব্যাসার্ধ নেই, তাহলে এই 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 এতটুকু একটা ব্যাসার্ধ, আবার এতটুকু একটা ব্যাসার্ধ, তাহলে এখানে টোটাল ব্যাসার্ধ পাইলাম কয়টা? দুইটা পাইলাম। কিন্তু দুইটা ব্যাসার্ধের দূরত্ব মিলে যখন আমি পুরো জায়গাটা পাইলাম, তখন এই পুরো জায়গাটাকে আবার আমরা কি বলতেছি বলেন? পুরো জায়গাটাকে তখন আমরা আবার বলতেছি ব্যাস। তার মানে এই ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক থেকেও আমাদের প্রশ্ন আসে। প্রশ্নটা কি দেখেন, আমাকে প্রশ্ন কিভাবে করবে, আমরা প্রশ্নের মানে অ্যাঙ্গেলে চলে যাই। আমাকে নাম্বার 1 প্রশ্ন বলবে যে ব্যাস ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? অপশনে দেওয়া থাকবে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, অথবা ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। এভাবে অপশন দেওয়া থাকলে সে অপশনগুলোকে কিন্তু আমরা আইডেন্টিফাইড করতে পারবো। তো আমরা 1 নম্বরে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে আমরা যদি ব্যাসের কথা বলি, তাহলে 2 গুণন কি হয় বলেন? ব্যাসার্ধ হয়। অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। আর 2 নম্বরে যদি আমরা বলতে চাই যে আমরা ব্যাসার্ধ সমান, তাহলে কি বলতে পারি? তখন আমরা আবার এখানে বলতে পারি, এগুলো সহজ জিনিস, আমরা সবাই জানি যে এগুলো আমাদের জানা জিনিস, তারপর আমরা নোট করব। খাতায় নোট থাকলে একটা গোছালো ফরম্যাট থাকবে। পরীক্ষার হলের আগের দিন আপনি জাস্ট চোখটা বুলায় পরীক্ষার হলে চলে যাবেন, দেখবেন সব পারতেছেন। কিন্তু কেউ পাকনামি করে আবার এটা ভাইবেন না যে না এগুলো নোট করার কোনো দরকার নেই, এগুলো আমি জানি। ভাই আপনি সবই জানেন, এই জানেন বইলা পরীক্ষার হলে কিছুই পারেন না। যখন আমরা আমাদের সবচেয়ে আমাদের একটা মুদ্রা দোষ আছে, এই মুদ্রা দোষটা আমি একটু বলে দিই, আর ম্যাথ না পারার পেছনে রিজনটাও বলে দিই। আমরা যখন কোনো কিছু মানে কোনো ব্যাপারে যখন ম্যাথ প্র্যাকটিস করতে যাই, চোখের ইশারায় যদি মনে হয় যে না এটা পারবো, ওটা আর জীবন আমরা খাতায় লিখি না। আমার মনে হয় যে আমি পারবো, কিন্তু পরীক্ষার হলে ওই সেম ম্যাথটাই আসে। ওই সেম ম্যাথটাই পরীক্ষার হলে যখন আসে, তখন আমি 2 লাইন সলভ করার পর 3য় লাইনে গিয়ে আটকা পড়ি, বা 4র্থ লাইনে গিয়ে আটকা পড়ি। আটকা পড়ার পর ভাবি হায় 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 হায়, সহজ ম্যাথটা পারতেছি না, এটা তো আমি পারতাম। আমার বিবেক, আমার ব্রেইন সফটলি হয়তো একবার বলছে যে তুমি পারবা, সমস্যা নেই। কিন্তু ওটা যদি আমি একবার প্র্যাকটিস করতাম, ওটা আজ থেকে 5 বছর পরেও যদি আসতো, তারপরেও আমি পরীক্ষার হলে 100% রাইট করতে পারতাম। কিন্তু আমরা কি করি? আমি পারবো পারবো বলে স্কিপ করতেই থাকি, খাতায় কখনো লেখি না। ম্যাথ আপনাকে বলতেছে যে আপনি হাতে কলমে আমাকে প্র্যাকটিস করেন। আপনি যত ম্যাথকে হাতে কলমে প্র্যাকটিস করবেন, পরীক্ষার হলে আপনি তত বেশি ম্যাথ রাইট করতে পারবেন। আপনার জানা জিনিসও ভুল হবে তখনই যখন আপনি প্র্যাকটিস করবেন না। কারণ আপনার মনে হচ্ছে ম্যাথের মেথডটা বা নিয়মটা সহজ, কিন্তু ক্যালকুলেশনটা তো একটু কঠিন হইতে পারে। ওই ক্যালকুলেশন যে কঠিন, এটা আপনি কিভাবে এটাকে সলভ করবেন? প্র্যাকটিক্যালি যখন ওটাকে আপনি প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিক্যালি যখন আপনি হাতে কলমে তাকে একবার প্র্যাকটিস করবেন, ওই বেটা আজ থেকে 5 বছর পরে আসলো, আপনি ওটা আর কখনো ভুল হবে না। কিন্তু আমরা কলমটা ব্যবহার করতে খুব কম পছন্দ করি, যে না কলম দিয়ে লিখবো কষ্ট হবে, হাত ব্যথা করবে। আর কলম দিয়ে যখন লিখবেন না, ওই যে মনে করেন শুধু মুখ দিয়ে আর চোখ দিয়ে দেখলেই যদি ভালোবাসা হইতো, তাহলে ওই মানুষ রাস্তা দিয়ে যাইতো, যাওয়ার সময় এক সুন্দরী মেয়ে দেখেই বলতো মেয়েটাকে আমাকে পছন্দ হয়েছে, আর বাসায় যায় বলতো আই লাভ ইউ, আই লাভ ইউ কিনা, আই লাভ ইউ কিনা, আই লাভ ইউ কিনা। এখন মেয়েরে পছন্দ হয়েছে, আর মেয়েরে পটানোর জন্য হাত ধরার চেষ্টা করতেছেন না, বা ও কি খাইতে চায় সেটাও খাওয়ানোর চেষ্টা নাই, কিন্তু বাসায় যে আপনি জিগির করা শুরু করলেন আই লাভ ইউ কিনা, আই লাভ ইউ কিনা। এই ম্যাথ দেখতেছেন, পছন্দ হয়েছে, পারবো। কিন্তু ম্যাথ বলতেছে যে তুমি আমাকে একটু পছন্দ করলা, ভালো কথা, আমি কেমন কি রকম একটু লেখো না। আপনি লিখতেছেন না। পরীক্ষার হলে ম্যাথ বলতেছে আই হেট ইউ। না, আপনাকে তৃতীয় লাইনে গিয়ে 4র্থ লাইনে কি হবে এটার উত্তর কিন্তু আপনাকে জানাতে সে সক্ষমতা দিচ্ছে না।
তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জন্য আপনি সবসময় ম্যাথকে প্র্যাকটিস করবেন। ম্যাথকে প্র্যাকটিস করলে ম্যাথ আপনাকে অনেক বেশি ভালোবাসা দিবে পরীক্ষার হলে। যাই হোক, তাহলে আমরা ব্যাসার্ধ সমান কি বলবো? অর্ধেক ইন্টু কি? ব্যাস। অর্ধেক ইন্টু ব্যাস। এবার আসেন, এখানে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য এবার জানার চেষ্টা করব। আমরা এই দুটো জিনিস তো ক্লিয়ার নাকি? ওকে, এবার আমাদের একটা খুবই ইনফরমেটিভ কোশ্চেন আসে এখানে। এই ইনফরমেটিভ কোশ্চেনটা কিরকম দেখেন। ইনফরমেটিভ কোশ্চেনটা হচ্ছে, এটা একটা বৃত্ত, আপনাকে বলবে যে একটা বৃত্তের পরিধি পরিমাণ পথ সমান কত ডিগ্রি। তখন আপনি বলবেন যে পরিধি পরিমাণ পথ আপনি মুখস্থ করছেন, হয়তো অনেকে মুখস্থ করছেন 360 ডিগ্রি, 360 ডিগ্রি। কিন্তু কিভাবে এটা কখনো দেখছেন? দেখেন, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এই কেন্দ্রকে যদি আমরা লম্বিক ভাবে একজন আরেকজনকে ছেদ করি, লম্বিক ভাবে একজন আরেকজনকে ছেদ করলে দেখেন তো, এই এতটুকু জায়গা থেকে এতটুকু জায়গা পর্যন্ত পরিধি কি কোণ তৈরি করছে? সমকোণ তৈরি করছে। কত কোণ তৈরি করছে? একটা সমকোণ তৈরি করছে। আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কি তৈরি করছে? আরো একটা সমকোণ তৈরি করছে। এই জায়গা থেকে এই জায়গায় আরো একটা, এই জায়গা থেকে এই জায়গায় আরো একটা সমকোণ তৈরি করছে। তাহলে টোটাল সমকোণ পাইলাম কয়টা? 4টা সমকোণ। টোটাল পথ, তাহলে পরিধি পরিমাণ পথ মানে বুঝেন, এই জায়গা থেকে যাত্রা শুরু করছেন, ঘুরে আবার এই জায়গায় আসছেন। অর্থাৎ চাকা যদি একবার ঘোরে, ধরেন এটা একটা চাকা, চাকাটা কি করলো? এই জায়গা থেকে ঘুরে আবার ওই জায়গা পর্যন্ত চলে আসলো। তাহলে আপনাকে যদি কখনো প্রশ্ন করে একটি গাড়ির চাকা একবার ঘুরলে সে কত ডিগ্রি পথ অতিক্রম করে? 360 ডিগ্রি পথ অতিক্রম করে। আবার আপনাকে প্রশ্ন করবে একটি চাকা একবার ঘুরলে কয় সমকোণ পথ অতিক্রম করে? 4 সমকোণ পথ অতিক্রম করে। তাহলে এখানে আমরা বুঝলাম যে বৃত্তের পরিধি বরাবর একবার যদি আমাদের চাকাটা ঘুরে, একবার অতিক্রম করলে 360 ডিগ্রি পথ অতিক্রম করা হয়। এছাড়াও আমরা বুঝলাম 360 ডিগ্রি সমান 4 সমকোণ। এখন এখান থেকে হরহামেশাই আপনাকে অনেকগুলো প্রশ্ন করবে। আপনাকে প্রশ্ন করতে পারে একটি চাকা একবার না ঘুরে 4 বার ঘুরলো। কয়বার? 4 বার ঘুরলো। এবার আপনাকে বলবে যদি একটা চাকা 4 বার ঘুরে তাহলে সে কত ডিগ্রি পথ অতিক্রম করলো? বলতে পারে না? তাহলে দেখেন, একবার ঘুরলে 360, তাহলে 4 বার ঘুরলে 4 গুণন 360, অথবা 4 বার ঘুরলে কয় সমকোণ পথ অতিক্রম করে? 4 চোখ 16। 4 চোখ, কারণ একবারে 4 সমকোণ, তাহলে 4 বার যদি ঘরে 4 চোখ 16, তাইলে এখানে 4 বার ঘুরলে 16 সমকোণ হয়। আর কত ডিগ্রি বললে? 4 গুণন 360 ডিগ্রি হয়। 4 গুণন 300, কারণ সব সময় যে আমার একবার ঘোরার কথা বলবে এটা কি রাইট? না, আমাকে অনেক বেশিও ঘোরার কথা বলতে পারে। আমি কি কথা বুঝাইতে পারছি? আমার অনলাইনে যারা আছি, আমার কলিজার ভাই বোন, মাশাআল্লাহ সবাই তো উত্তর দিচ্ছেন। সাবরিনা মমতাজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জয় চৌধুরী, আচ্ছা। এরপরে সাজেদুল ইসলাম 360 ডিগ্রি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। সবাই সঠিক উত্তর দিচ্ছেন। সো কলিজার ভাই বোন, একটু মনোযোগ দিয়ে কিন্তু আমরা পুরো ক্লাসটাকে এনজয় করার চেষ্টা করব। তো দেখেন, যেহেতু এখানে আমরা পরিধির ব্যাপারটা বুঝলাম, তো পরিধির সাথে এখানে কিন্তু কেন্দ্রের একটা সম্পর্ক আছে। এখন আপনাকে পরিধি বরাবর না বইলা প্রশ্নটা ঘুরাইয়া কিন্তু আপনাকে বলতে পারে যে কেন্দ্রে টোটাল কত ডিগ্রি পথ আছে? কেন্দ্রে কত ডিগ্রি পথ আছে? কেন্দ্র 360 ডিগ্রি। কেন? কারণ এই যে মিস্টার কেন্দ্র থেকে এতটুকু 90, এতটুকু 90, এতটুকু 90, এতটুকু 90, টোটাল কত? আমি যদি পুরোটাকে ঘুরাই তাহলে পুরোটা কত পাইলাম? তাহলে কেন্দ্রেও 360 ডিগ্রি পথ। তাহলে একবার পরিধি পরিমাণ পথ অতিক্রম করলে যেমন 360 ডিগ্রি হয়, তেমনি কেন্দ্রের মধ্যে টোটাল পথও কত হয়? 360 ডিগ্রি হয়। 360 ডিগ্রি হয়।
আমরা এতটুকু ক্লিয়ার কিনা একটু এনশিওর করবো। ক্লিয়ার? ওকে, আমরা যদি এতটুকু ক্লিয়ার হতে পারি তো এবার আমরা পরিধির পিওর সূত্রের মধ্যে চলে যাই এবং পরিধি থেকে দেখেন কত জটিল কোশ্চেন করতে পারে, এই ব্যাপারগুলো আমরা একটু জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। তো একটু মনোযোগ দিতে হবে। দেখেন, যারা অনলাইনে আছে কলিজার ভাই বোন সবাই একটু ক্লাসে রিয়াকশন ইউজ করবো, তাহলে সবার কাছে অটো রিস হয়ে যাবে। এবং যারা এখনো শেয়ার করি নাই শেয়ার করে দিব, কিন্তু আজকে ক্লাসটা শেয়ার করলে আপনাদের জন্য গিফট আছে, আপনাদের অফুরন্ত ভালোবাসা দিব। আমার বাসায় দাওয়াত দিয়ে আপনাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো। কারা কারা আমার বাসায় দাওয়াত খেতে চান? আমার বিয়ের দাওয়াতও হতে পারে, অথবা আমার ভালোবাসার দাওয়াতও হতে পারে, তাও খাওয়াবো। শেয়ার করে, ভালোবাসা খাওয়ার জন্য হইলো, ও সরি, ভালোবাসা তো খাওয়া যায় না, ভালোবাসার দাওয়াত খাওয়া যায়। তো ভালোবাসার দাওয়াত খাইতে চাইলেও অ্যাটলিস্ট শেয়ার করেন সবাই, ঠিক আছে? যান, আজকে আপনাদেরকে অফুরন্ত ভালোবাসার দাওয়াত খাওয়ানোর চেষ্টা করব ক্লাস শেষে। দেখি অনলাইনে ভালোবাসা খাওয়ানো যায় কিনা। তা আমরা কি বললাম? পরিধির কথা বললাম। তো দেখেন, এখানে পরিধির মধ্যে অনেকগুলো জটিল মেথড থেকে প্রশ্ন আসে। ইনায়ে বিনায়ে পেশায় অনেক ধরনের প্রশ্ন করে। তো এই প্রশ্নগুলোর সাধারণ বেসিক না থাকার কারণে যখন আমরা পরীক্ষায় প্রশ্নগুলো দেখি তখন আমাদের অনেকের বমি বমি ভাব আসে। এটা আবার কোন অ্যাঙ্গেলের প্রশ্ন, এটা আবার কোন মেথডের প্রশ্ন, কিন্তু আমরা এখন ভালো করে পারবো। দেখেন, পরিধির কথাটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি। পরিধি মানেই কি? এই জায়গা থেকে যাত্রা শুরু করলাম, এই ঘুরে আবার এই জায়গা পর্যন্ত আসলাম, টোটাল আমি একবার পরিধি পরিমাণ পথ অতিক্রম করলাম। এখন আপনি যদি ন্যাচারালি একটা পরিধির টোটাল মানটা বের করতে চান, একটু আগে আমরা শুধু পরিধির পথের পরিমাণ দেখলাম, পরিধির পথের পরিমাণটা আমরা দেখলাম, কেন্দ্রে তার পথের পরিমাণটা আমরা দেখলাম, কিন্তু টোটাল পরিধিরও কিন্তু একটা মান বের করা যায়। আর এই পরিধির মানটা ডিপেন্ড করে তার ব্যাসার্ধের উপর। আপনাকে যদি বলা হয় পরিধির মেরুদণ্ডকে, আমি বলবো পরিধির মেরুদণ্ড হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ ছোট হলে পরিধির মান ছোট আসে, ব্যাসার্ধ বড় হলে পরিধির মানও কি আসে? বড় আসে। তার মানে পরিধির মানটা পুরো ডিপেন্ড করাচ্ছে কে বলেন? ব্যাসার্ধ। তাইলে আমরা পরিধি সমান সমান শুধু ব্যাসার্ধ বলতে পারি। পরিধি সমান সমান কি বলতে পারি বলেন? এতটুকু মনে থাকবে না যে পরিধি সমান সমান আর, কেন? কারণ পুরো পরিধিটা ডিপেন্ড করে কার উপর? ব্যাসার্ধের উপর। এবার আসেন, আপনারা এতদিন ভাবছেন কি যে আমরা যত সূত্র ব্যবহার করি, যত মেথড ব্যবহার করি, এই মেথড গুলো মনে হয় আমাদেরকে 100% রেজাল্ট দেয়। আপনি কি জানেন যে পৃথিবীতে মানুষের সৃষ্টি করা জিনিস কখনোই 100% রেজাল্ট দেয় না, একমাত্র সৃষ্টি ব্যতীত। যেমন সৃষ্টিকর্তার কোরআনে এখন পর্যন্ত কেউ ভুল বের করতে পারছে? পারে নাই, পারবেও না। কিন্তু আমি একটা মেথড তৈরি করলে ওই মেথডের অ্যান্সার হয়তো বা আমার 99.9 ধরেন না 97% বা 93% পর্যন্ত আমি রেজাল্টটা আনলাম। এখন আমার থেকেও আরেকজন বড় গবেষক, সে গবেষণা করে রেজাল্টটা হয়তো বা 99.99% পর্যন্ত যাইতে পারবে। আমি কি কথা বুঝাইতে পারছি? কিন্তু পিওরলি 100% যেতে পারবে না, কারণ এগুলো সবই হচ্ছে আন্দাজ করে বেশ কিছু ধ্রুবক দিয়ে তার কাছাকাছি একটা মানকে নিয়ে আসা। এই যে পরিধিটা ডিপেন্ড করতেছে তার ব্যাসার্ধের উপর, এই জন্য পরিধি সমান আর দিচ্ছি, কিন্তু পরিধির সামনে ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয় 2 পাই। এই 2টা একটা ধ্রুবক, পাইটা একটা ধ্রুবক। তার মানে এখানে 2 পাই দুইটাই কি বলেন তো? ধ্রুবক। দুইটাই কি? এই ধ্রুবকটা কেন ব্যবহার করা হয়েছে জানেন? একটা পরিধির খুব কাছাকাছি ইনিশিয়াল একটা মান পাওয়ার জন্য। যে আমরা যদি আর এর সাথে 2 আর পাই গুণ করি, তাহলে আমরা পরিধির কি প্রায় একুরেটের কাছাকাছি মানটা পাবো। মানে ত্রুটি থাকবে হয়তো বা ন্যানো% ত্রুটি, যেটা আমরা চোখের আন্দাজে দেখি না বা বুঝিও না, কিন্তু কাছাকাছি মান আসার জন্য এখানে ধ্রুবক হিসেবে কাকে ব্যবহার করছে বলেন? 2 আর পাইকে। কিন্তু বেসিক্যালি পরিধির মানে পরিধির সূত্র যদি আমরা বলি, পরিধির মানে যদি আমরা বলি, পরিধির মানে কে? তাহলে পরিধি সমান আর, কিন্তু পরিধির একুরেট মান আনার জন্য সামনে আমাকে ধ্রুবক ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে 2 পাই। সেটা কি? 2 পাই। আমি কি কথা বুঝতে পারছি? তাহলে 2 পাই আর 2 পাই আর 2 পাই আর
আচ্ছা, যারা দাওয়াত পান না তাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি, টেনশন নিয়েন না। ওকে, 2 পাই ধ্রুবক, আর আর হচ্ছে ব্যাসার্ধ, বা আর হচ্ছে আমাদের পরিবর্তনশীল চলক। পরিবর্তনশীল চলক, পরিবর্তনশীল চলক। কারণ এই আর কে আমরা পরিবর্তনশীল চলক বলতে পারি, কারণ আর সবসময় পরিবর্তনশীল। আপনি ব্যাসার্ধ বাড়াইলে আরো বাড়বে, ব্যাসার্ধ কমাইলে আরো কমবে। ব্যাপারটা ডিপেন্ড করতেছে আপনার মাপের উপর, ব্যাসার্ধের উপর, বা আপনার বৃত্তের আকৃতির উপর, বৃত্তের আকৃতির উপর। ওকে, আচ্ছা, কলিজার স্যাররা বুঝতে পেরেছেন। ওকে, কলিজার ভাই, কলিজার ভাইয়েরা, আমরা আবার একটু মনোযোগে চলে আসি। আমরা একটু ওকে, তো একটু মনোযোগ দেন। এবার আপনাকে একটা প্রশ্ন করবে, প্রশ্নটা বলবো। প্রশ্নটা হচ্ছে আপনাকে বলবে পরিধি, এটা মিনিমাম 5 থেকে 7 বার আসছে বিভিন্ন জব পরীক্ষায়। প্রশ্নটা দেখেন কি বলতেছে, পরিধি ও ব্যাসের, পরিধি ও ব্যাসের সম্পর্ক। কি বলল? পরিধি এবং ব্যাসের সম্পর্ক। দেখছেন, এখন পরিধি আর ব্যাসের সম্পর্ক যখন বললো, আপনি পরিধি তো 2 পাই আর, আর ব্যাস তো হচ্ছে 2r। দেখেন, আপনাকে যদি কখনো বলে পরিধি ব্যাসের সম্পর্ক অথবা পরিধি ব্যাসের অনুপাত, তখন এটাকে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। সম্পর্ক বা অনুপাত জিনিস দুইটা কিন্তু প্রায় একই রকম। সম্পর্ক বলতে বোঝাচ্ছে যে একজন আরেকজনের কি রকম, মানে কে কার থেকে বেশি, কে কার থেকে কম, কে কার থেকে কত গুণ, বা কে কার অনুপাতের দিক থেকে কত। আপনি যদি পরিধির কথা বলেন, তো পরিধিটা কত হয় বলেন? 2 পাই আর। আপনি যদি আমাকে একটা ব্যাসের কথা বলেন, ব্যাসটা কত বলেন? 2r, কারণ দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস, এই জন্য 2r। এবার আসেন, আর 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 কাটা, 2r 2 কাটা। তাহলে আপনাকে যদি কখনো বলা হয় পরিধি ব্যাসের সম্পর্ক কত, তাইলে আপনি অপশনে শুধু পাই দেখবেন। যদি পাই অনুপাত 1 থাকে, তাহলে এটা আগে রাইট হবে, কারণ প্রশ্নে সবসময় অনুপাত দিয়েই প্রশ্নটা করার চেষ্টা করে। কেন পাই অনুপাত 1 দিলাম বলেন তো? এই যে উপরে পাই, নিচে কোনো কিছু নাই, মানে কি আছে? 1 আছে। তাহলে অনুপাতিক ভাবে উত্তরটা হওয়ার কথা কত বলেন? পাই অনুপাত 1। পাই অনুপাত, হ্যাঁ, পরের 1 বা হরের 1 এর কোনো মূল্য নাই। এক্ষেত্রে যদি অপশনে শুধু পাই থাকে, তাহলে সেটাও কি রাইট। আবার অপশনে যদি সাংখ্যিক ভাবে থাকে, সংখ্যা আকারে 22/7, সেটাও কি রাইট। আবার যদি অপশনে 3.1416 আকারে থাকে, সেটাও কি রাইট। তাহলে একই প্রশ্ন উত্তর হতে পারে কয়টা বলেন? 4টা। তবে প্রায়োরিটি যদি এই 4টাই থাকে, আর আপনাকে যদি বলে অনুপাত কত, তাহলে সাবধান, উত্তর কিন্তু হবে পাই অনুপাত 1, কারণ আপনাকে অনুপাতের কথা বলছে। তাহলে কনসার্ন রাখতে হবে। কিন্তু এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু আমরা ভুল করে থাকি। তাহলে উত্তর হচ্ছে কত বলেন? উত্তর যদি আমাকে অনুপাত বলে পাই অনুপাত 1, পাই অনুপাত 1 অপশনে না থাকলে পাই, পাই অপশনে না থাকলে 22/7, আর 22/7ও যদি অপশনে না থাকে, তিনটার একটাও যদি অপশনে না থাকে, তাহলে কি 3.1416 মনে থাকবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম পরিধি এবং ব্যাসের সম্পর্ক, পরিধি এবং ব্যাসের সম্পর্ক। ক্লিয়ার? পারবো ইনশাআল্লাহ? ভুল হবে? যারা অনলাইনে আছে আমার কলেজের ভাই বোন, একটু মনোযোগ দিয়ে ক্লাসটাকে এনজয় করতে হবে। বলেন ক্লিয়ার কিনা? যারা অনলাইনে আছে ক্লিয়ার কিনা একটু বলেন। জয়া চৌধুরী, স্যার আরেকবার বুঝান। এটা আরেকবার বুঝাবো? আরেকবার বুঝার কি আছে? আমি বললাম পরিধি এবং ব্যাসের সম্পর্ক। তাহলে পরিধি মানে কি 2 পাই আর, ব্যাস মানে কি 2r, আর আর কাটা 2 2 কাটা থাকে পাই, তাহলে উত্তর হবে পাই। কিন্তু আপনাকে বলছে প্রশ্নে অনুপাত, এই জন্য পাই অনুপাত 1 হবে, কারণ নিচে কোনো কিছু নাই, মানে কাটাকাটি, স্যার কাটাকাটি বাদ দিলেও নিচে মনে মনে একটা 1 থাকেই। তো এই জন্য আমরা বলতে পারি পাই অনুপাত 1, পাই অনুপাত 1। যদি আমার 1 অপশনে না থাকে, তাহলে শুধু পাই, পাই এর মান 22/7 অথবা 3.1416, এগুলো অপশনে থাকতে পারে। কথা বুঝতে পারছি? ওকে, তো আমরা এবার একটু সামনে আগানোর চেষ্টা করি। এবার আমরা একটু ক্ষেত্রফল নিয়ে কথা বলবো। তাহলে এবার আমরা লিখবো বৃত্তের ক্ষেত্রফল। কি লিখবো? বৃত্তের ক্ষেত্রফল। তো দেখেন, এই বৃত্তের ক্ষেত্রফল থেকে আপনার কিভাবে প্রশ্ন করতে পারে। তো আমরা যদি একটা বৃত্তের কথা চিন্তা করি, ধরেন এটা একটা বৃত্ত, এই যে মিস্টার বৃত্ত,
বৃত্তমিয়া চলে আসলো। বৃত্তমিয়ার ক্ষেত্রফলের কথা যদি আপনাকে বলে, আপনাদের সবাইকে আমি কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল শিখিয়েছিলাম, মনে পড়ে? সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল হচ্ছে কি ক্ষেত্রফল। যারা চতুর্ভুজের ক্লাস করছেন খুব মনোযোগ দিয়েন। আমি বলছিলাম যখন একটা আয়তক্ষেত্রের কথা বলা হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটাই হয় আমার ক্ষেত্রফল। আমি যখন বর্গের কথা বলছিলাম, বর্গের ক্ষেত্রে সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান, আবার সমকোণ সংলগ্ন দুই বাহুকে গুণ করলে এ আর এ গুণ এ স্কয়ার। আমি আপনাদেরকে বলছিলাম রম্বসের ক্ষেত্রে, যে রম্বসের ক্ষেত্রে সবগুলো বাহু সমান কিন্তু কর্ণ দ্বারা বিভক্ত করলে এদের কর্ণদ্বয়ের মধ্যে কি হয়, 90 ডিগ্রি কোণ তৈরি হয়। এখানেও সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল দেওয়ার কারণে কর্ণদ্বয়ের গুণফল আসে আর সামনে একটা হাফ আসে। ক্ষেত্রফলের ক্ষেত্রে হাফ কেন আসে বলেন তো? কারণ কর্ণের পুরো অংশ নেওয়া লাগে নাই ক্ষেত্রফল পাওয়ার জন্য। কতটুকু অংশ নেওয়া লাগছে? অর্ধেক। এই জন্য ক্ষেত্রফলের এখানে আমরা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বলছিলাম, মনে পড়ে? এরপরে আমি বলছিলাম সামন্তরিকের ক্ষেত্রে, সামন্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে ব্যাপারটা আমি ঠিক এভাবে বলছিলাম। দেখেন সামন্তরিকের মধ্যে কি কোনো সমকোণ আছে? কিন্তু সামন্তরিকের যদি আমি এই জায়গায় একটা উচ্চতা আঁকি, তাহলে ঠিক এখানে যতটুকু জায়গা আমি নষ্ট করলাম, এখানে উচ্চতা আঁকলে ঠিক ততটুকু জায়গা আমি কি করি, দখল করে ফেলি। মানে এখানে নষ্ট করলাম আর এখানে বাইরে গিয়ে কি করলাম, তাইলে এতে করে কি আমার ক্ষেত্রফলের পরিমাপের কোনো তারতম্য ঘটলো? এই জন্য এখান থেকে দুইটা প্রশ্ন আসে। আবার একবার রিপিট করে দেই। প্রশ্নটা ছিল যে একটি সামন্তরিকের একটি কোণ সমকোণ হলো, এই সামন্তরিকটির নাম কি? সামন্তরিকটা তখন আয়তক্ষেত্র হয়ে যায়। একটা সামন্তরিককে যদি আপনি আয়তক্ষেত্রে পরিণত করেন, তাহলে ওই সামন্তরিকের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মধ্যে কোনো তারতম্য ঘটে না। কেমনে তারতম্য ঘটে না? কারণ এটা ছিল সামন্তরিক, কিন্তু এখানে উচ্চতা আকার ফলে আমি যতটুকু জায়গা নষ্ট করছি, এখানে একটা উচ্চতা একে এতটুকু তো আমি একটা আয়তক্ষেত্র তৈরি করলাম কিনা বলেন? ঠিক এখানে যতটুকু জায়গা নষ্ট করছি, এখানে ঠিক ততটুকু জায়গা দখল করে নিলাম। তাহলে এতে করে কি ক্ষেত্রফলে কোনো তারতম্য ঘটছিল? এখানেও সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল, এটা ভূমি, এটা উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। এভাবে প্রতিটা জায়গায় কিন্তু ক্ষেত্রফলের কথা বলছিলাম। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখেন, কেন্দ্র থেকে যদি আমরা সমকোণ আঁকতে চাই, পরিধি পর্যন্ত দূরত্ব একটা আর, আবার একটা সমকোণ আঁকতে চাইলে এখানেও কত পাবো, আর। কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বগুলোই কি বলেন, আর হয়। তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বগুলো যদি আর হয়, তাহলে এটাও আর, এটাও আর। এবার আপনারাই আমাকে বলেন যে বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে বলেন, আর স্কয়ার। কারণ এখানেও দৈর্ঘ্য গুণন প্রস্থই ধরেন, কারণ এই যে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বৃত্তের একুরেট ক্ষেত্রফলটা পাওয়ার জন্য সামনে আপনাকে একটা ধ্রুবক ব্যবহার করতে হবে। আর বৃত্তের ক্ষেত্রে ধ্রুবক মিস্টার পাই এটা সবসময় রেডি থাকে। আমি রেডি, তোমরা আমাকে বসাও, তা না হইলে আমি কাছাকাছি উত্তর এনে দিব না। তার মানে এখানেও আমাকে কি করতে হবে বলেন, একটা পাই ব্যবহার করতে হবে, অর্থাৎ পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। কথা কি বুঝতে পারছি? তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, পেইড ক্লাসই হচ্ছে, সাথে ফ্রি ক্লাসও হচ্ছে। সবাই পেইড ক্লাসও করেন, ফ্রি ক্লাসও করেন, পেইড প্লাস ফ্রি মিক্স। আচ্ছা, এবার একটু মনোযোগ দেই। তাহলে এই ক্ষেত্রফল যদি আপনার পাই আর স্কয়ার হয়, তাহলে এবার আপনাকে প্রশ্ন করবে ক্ষেত্রফল এবং পরিধির মধ্যে সম্পর্ক। ক্ষেত্রফল এবং এগুলো বেশি আসে প্রশ্নে, অথচ আমরা এগুলোকে কখনো ফিল করি না। ক্ষেত্রফল এবং পরিধির মধ্যে সম্পর্ক থেকে প্রশ্ন আসবে। তাহলে এখন ক্ষেত্রফল আর পরিধির মধ্যে সম্পর্ক থেকে যদি প্রশ্ন আসে, আপনাকে যদি এখন একটা প্রশ্ন করে, প্রশ্নটা সবাই আমার সাথে একটু লিখে নেন। প্রশ্নটা হচ্ছে, আপনাকে যদি এভাবে একটা প্রশ্ন করে যে একটি বৃত্তের, লেখেন সবাই, একটি বৃত্তের ক্ষেত্রফল, একটি বৃত্তের ক্ষেত্রফল 16 এবং পরিধি 8 হলে এর ব্যাসার্ধ কত? এর ব্যাসার্ধ কত? একটি বৃত্তের ক্ষেত্রফল 16 এবং পরিধি কত? 8 মিটার হলে এর ব্যাসার্ধ কত? তাহলে দেখেন তো, এখানে আমাকে ক্ষেত্রফলের সাথে কার সম্পর্ক বলছে? পরিধির সম্পর্ক বলছে। এবং এই সম্পর্কটা থেকে প্রচুর প্রশ্ন আসে, আনলিমিটেড প্রশ্ন আসে, কিন্তু আমরা পারি না। কেন পারি না? কারণ আমরা অনেকে বুঝি না। তো দেখেন, এই প্রশ্নটা পারার জন্য আপনাকে আহামরি কষ্ট করার কোনো প্রয়োজন নাই।
এই প্রশ্নটা পারার জন্য আপনাকে অনেক বেশি পেরেশানিও নেওয়ার কোনো দরকার নেই। দেখেন, প্রথমত একটি বৃত্তের ক্ষেত্রফল বলছে। বলেন তো ক্ষেত্রফলকে আমরা কি লিখি? পাই আর স্কয়ার। এই ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে বলেন? 16। ধরেন এটা সমীকরণ নাম্বার 1। আর পরিধি, পরিধি কত বলেন? পরিধি মানে হচ্ছে 2 পাই আর। 2 পাই আর এর মান কত দেওয়া আছে? 8। তো এই সমীকরণ 1 ছিল এটা, সমীকরণ 2 ছিল এটা। এই দুইটা সমীকরণকে আমি কি করছি? অনুপাত করে পাই। দুইটা সমীকরণকে আমি কি করছি? অনুপাত করে পাই। কারণ ক্ষেত্রফলের জন্য একটা সমীকরণ আর পরিধির জন্য আরেকটা সমীকরণ। আর দুই সমীকরণকে যদি আমি অনুপাত করে পাই বা ভাগ করে পাই, ভাগ করলে এখানে কাটাকাটি করেন তো, আর 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 স্কয়ার কাটলে কত থাকে? পাই আর পাই কাটেন, পাই বাদ। এখানে কাটেন 8 আর 16 কত থাকে? 2। এবার আসেন 2 আর 2 গুণ করলে কত হয়? 4। এখানে নিচে মনে মনে কিছু নাই, মানে 1 আছে, 1 আর আর গুণ করলে কত হয়? আর। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল কত পাইলেন? 4। তাহলে দেখেন এই যে পাই আর স্কয়ার ইকুয়াল 16 এটা ছিল 1 নম্বর সমীকরণ, আর 2 পাই আর ইকুয়াল 8 এটা ছিল 2 নম্বর সমীকরণ। দুইটা সমীকরণকে অনুপাত করলে আমরা ব্যাসার্ধের মানটা পাই। কার মানটা পাই? ব্যাসার্ধের মানটা পাই। তাহলে আর ইকুয়াল 4। এটা খুবই গুরুত্বপূর্ণ, VVI। এটা প্রচুর রিপিট হচ্ছে রিসেন্টলি জব পরীক্ষাগুলোতে। তাহলে আমরা কি বুঝতে পারছি কঠিন ছিল? কঠিন না কিন্তু। তার মানে বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে 2 পাই আর ইকুয়াল 16, সমীকরণ নাম্বার কত? আর পরিধি হচ্ছে, সরি, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার 16, আর 2 পাই আর পরিধি ইকুয়াল 8, সমীকরণ নাম্বার কত? 1 ও 2 কে 1 ভাগ 2 বা 1 অনুপাত 2, 1 অনুপাত 2, 1 অনুপাত 2 করে পাই। তাহলে 1 আর 2 কে আমরা কি করছি? শুধু অনুপাত করছি বা ভাগ করে দিছি। ভাগ করে দিলে এখানে আমাদের কাটাকাটি ফাটাফাটি করার পর নিচে থাকতেছে 2, উপরে থাকতেছে আর। আর এখানে কাটাকাটি করলে উপরে থাকতেছে 2, 2 আর 2 কোনাকুনি গুণ করলে হয় 4, 1 আর আর গুণ করলে হয় আর, আর ইকুয়াল 4, আর ইকুয়াল 4। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? যারা অনলাইনে আছে কলেজের ভাই বোন সবাই একটু ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব। হ্যাঁ, সবাই একটু ক্লাসে আমরা রিঅ্যাকশন ইউজ করব। ওকে, তো আমরা এটা বুঝতে পারলাম, ক্ষেত্রফলের ব্যাপারটা আমরা আশা করছি ক্লিয়ার হয়ে গেলাম। আর স্বাভাবিকতই যদি আমার কোনো ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে পাই আর স্কয়ার বা ব্যাসার্ধের জায়গায় আমি মান বসাইলে তো আমার ক্ষেত্রফল বের হয়ে যায়। এটা তো সিম্পল লজিক, কিন্তু যেগুলো একটু ব্যতিক্রমী এই জায়গাগুলোকে আমি একটু টাচ করার চেষ্টা করতেছি। ওকে, এবার আসেন বৃত্তের আয়তন লেখেন সবাই। কি লিখবেন? আয়তন। তো এটা একটা বৃত্ত, খুব মনোযোগ দেন। একটা বৃত্তের আমরা জানি 4টা সমকোণ থাকে। কয়টা সমকোণ থাকে? তো এখানে দেখেন আমরা যখন আয়তন, কোনো কিছুর আয়তন লিখতে চাই, আয়তন লিখতে চাইলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা লিখি না? বলেন, মনে করেন এটা দৈর্ঘ্য আর, প্রস্থ আর, উচ্চতা এই বরাবর আছে, যেটাকে আমরা এটা বলতেছি। কারণ একটা যদি সার্কেল চিন্তা করেন, ওই সার্কেলের কেন্দ্র থেকে এইভাবেও কি একটা অংশ থাকে না? থাকে কিনা বলেন? তাহলে এটাও কি আর? এটাও তো পরিধি পর্যন্তই আসছে। তাহলে আর আর আর, 3টা আর গুণ করলে কি হয়? বেসিক্যালি আয়তন বলতে আর কিউব। বেসিক্যালি আয়তন বলতে কি বলেন? আর কিউব। ক্ষেত্রফল মানে কি? আর স্কয়ার। পরিধি মানে কি? শুধু আর। কিন্তু সামনে যেগুলো যুক্ত হয়েছে এগুলো সব ধ্রুবক। এগুলো সব কি? এখন এই আয়তনের একুরেট অ্যান্সার আনার জন্য দেখেন তো এখানে টোটাল কয়টা অংশ? 4টা অংশে টোটাল। আমরা যদি এখানে অংশের কথা বলি, এখানে 1 2 3, তাহলে এখানে পাই 4/3 পাই আর কিউব। তো এখানে এটা মনে রাখবেন, অন্য কোনো কিছু মনে না রেখে মনে রাখবেন যে আর কিউবের সামনে আমাকে এখানে ধ্রুবক হিসেবে কাকে ব্যবহার করতে হবে? 4/3 পাই। 4/3 পাই। তাহলে এই 4/3 পাই আয়তনের এটা হচ্ছে একটা ধ্রুবক, বা একটা গোলকের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ধ্রুবক। এটা কি একটা ধ্রুবক? মনে থাকবে। আর আর কিউবটা হচ্ছে একুরেটলি আয়তন, কারণ এই যে দৈর্ঘ্য আর, প্রস্থ আর, উচ্চতা আর, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে আর কিউব। কিন্তু একটা বৃত্ত তো একটা সার্কেল তৈরি করে, এটা তো স্কয়ার রূপ ধারণ করে না। যার কারণে এই বৃত্তের সার্কেল রূপটা ধারণ করার কারণে এর একুরেট আয়তন পাওয়ার জন্য আমাদেরকে ধ্রুবক ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ধ্রুবক ব্যবহার করতে হয়।
4/3 পাই, 4/3 পাই, যেটা দিয়ে আমরা একটা কাছাকাছি ইনিশিয়াল মান পাই। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, সো কলিজার ভাই বোন যারা ভালোবাসেন একটু শেয়ার করতে হবে তো। ওকে, এবার আসেন, এই যে আয়তন আমরা পাইলাম 4/3 পাই আর কিউব, আমাকে কিন্তু আয়তন থেকেও এখন প্রশ্ন করতে পারে, পারে কিনা বলেন? নিতান্তই, যখন তখনই পারে, কিন্তু এখানে অনেক কঠিন করে প্রশ্ন আসে না। প্রশ্ন আসলে আপনার ব্যাসার্ধ দেওয়া থাকবে, আয়তন বের করতে বলবে, পারা যাবে না? পারবো না? একটু পরে আমরা প্রশ্ন সলভে ভালো করে বুঝতে পারবো। এবার দেখেন, সবাই লেখেন স্পর্শক। কি লিখবেন? স্পর্শক। যদি আমরা এটাকে একটা বৃত্ত ভাবি, তো একটা বৃত্তের মনে রাখবেন যে দুইটা স্পর্শক হয়। বাহিরের কোন একটা বিন্দু থেকে যদি আপনি স্পর্শক আঁকেন, তো এই যে দেখেন, আপনি টোটাল স্পর্শক পাইলেন কয়টা? দুইটা। তাহলে মনে রাখবেন, যে কোনো বিন্দু থেকে বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যায়? যে কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যায়, দুইটি স্পর্শক আঁকা যায়। তাহলে বাহিরের যে কোনো একটা বিন্দু থেকে আমরা স্পর্শক কয়টা আঁকতে পারবো? দুইটা আঁকতে পারবো। এবার এই স্পর্শকের সাথে সম্পর্কিত একটা প্রশ্ন, যেটা মিনিমাম 100 বার আসছে বিভিন্ন জব পরীক্ষায়, এটাকে আবার আমরা একটু ভালো করে শেখার চেষ্টা করব। যে প্রশ্নটা আমাদের এই বৃত্তের জন্য মেরুদণ্ড হিসেবে কাজ করে। কথা বুঝতে পারছি? আচ্ছা, শেষের দিকে আরেকবার রিপিট করব, কোনো সমস্যা নাই, একটু অপেক্ষার প্রহর গুনতে হবে, একটু মনোযোগ দেই। তো দেখেন, যখন আমরা বললাম যে কোনো একটা বিন্দু থেকে আমরা একটা বৃত্তের উপর যদি স্পর্শক আঁকতে চাই, তাহলে টোটাল স্পর্শক হয় কয়টা বলেন? দুইটা স্পর্শক হয়। কয়টা স্পর্শক হয়? দুইটা। কয়টা স্পর্শক হয়? দুইটা স্পর্শক হয়। ওকে, তো এই যে দুইটা স্পর্শক পাইলাম, এই দুইটা স্পর্শকের সাথে সম্পর্ক করে এবার আমার একটা প্রশ্ন আসে। আপনাকে বলে স্পর্শগামী ব্যাসার্ধ, স্পর্শগামী ব্যাসার্ধ স্পর্শকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? লেখেন, প্রশ্নটা লেখেন। স্পর্শগামী ব্যাসার্ধ স্পর্শকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? কত ডিগ্রি কোণ তৈরি করে? একটু করে প্রশ্ন সলভে যখন যাবো না, তখন আপনি সব প্রশ্নের উত্তর নিজেই দিতে পারবেন, আমাকে আলোচনা না করলেও চলবে। হয়তো বা 1-2টা প্রশ্নে গিয়ে আমাকে একটু ব্যাখ্যা করা লাগতে পারে। এই বেসিক গুলোর উপর ডিপেন্ড করে আপনি সব প্রশ্নের উত্তরই দিতে পারবেন। আচ্ছা দেখেন, এই প্রশ্নটা বারবার আসে, মিনিমাম সকল জব পরীক্ষায় মিলে এখন পর্যন্ত 20 বার রিপিট হয়েছে। প্রশ্নটা খুবই সিম্পল, কিন্তু দেখেন, আপনাকে বলছে স্পর্শগামী ব্যাসার্ধ। তাহলে এই যে যেখানে আপনার স্পর্শ হয়েছে না, এই জায়গায় যদি আপনি একটা ব্যাসার্ধ নেন, খুব মনোযোগ দেন, এই জায়গায় যদি আপনি কি নেন? একটা ব্যাসার্ধ নেন, তাহলে এটাই হচ্ছে স্পর্শগামী ব্যাসার্ধ। স্পর্শগামী মানে স্পর্শ যেখানে, সেখানে গিয়ে ব্যাসার্ধটা যুক্ত হয়েছে। আর এই ব্যাসার্ধ যদি স্পর্শকের সাথে একটা কোণ তৈরি করে, তো ইনিশিয়াল মোমেন্টে এখানে একটা সমকোণ পাওয়া যায়। কারণ এই এতটুকু জায়গা পর্যন্ত এর লম্বিক ভাবেই থাকে। কিভাবে থাকে বলেন? লম্বিক ভাবেই থাকে, এই দিকে এসে আস্তে আস্তে বেঁকে যায়। তার মানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যে যে আমরা কোণটা পাই, ইনিশিয়াল কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। মনে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটার উত্তর কি হবে বলেন? এটার উত্তর হচ্ছে এক সমকোণ, এক সমকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি, যে যেভাবে মনে রাখতে পারি। তাহলে এক সমকোণ বা 90 ডিগ্রি। স্পর্শগামী ব্যাসার্ধকে স্পর্শের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? এক্স্যাক্টলি। তাহলে স্পর্শগামী ব্যাসার্ধ স্পর্শকের সাথে কি কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। ওকে, আমার অনলাইনের কলেজের ভাই বোনেরা সবাই পেয়েছে। মেহের আফরোজা আপু পেরেছে, উম্মে রাবিয়া ইসলাম আপু পেরেছে, শাহানাস আপু পেরেছে, কাঠগোলাপ ভাইয়া না আপু জানি না,
কাঠগোলাপ মানুষের নাম হয়? আচ্ছা, সবাই পারছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। কুলসুম আপুও পেরেছে। যারা পেরেছেন তাদের ভালোবাসা বৃদ্ধি পাবে স্বামীর প্রতি, সন্তানের প্রতি, পরিবারের প্রতি। আর যারা পারেন নাই তাদের আরো বেশি বৃদ্ধি পাবে, কারণ তারা পারার চেষ্টা করতেছে। এই জন্য ক্লাস করতে হবে, ক্লাস করতে হবে শেষ পর্যন্ত, দেখবেন সবাই পারবেন, তখন সবার ভালোবাসা সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা স্পর্শক ব্যাপারটা বুঝতে পারছি, এবং স্পর্শক সংক্রান্ত যে প্রশ্ন আসে সেটাও আমরা বুঝতে পারছি। পারছি কিনা বলেন? এবার লেখেন উপচাপ এবং অধিচাপ। উপচাপ এবং অধিচাপ, এবং পাশে লেখেন VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসেই। অর্থাৎ আপনি 2025 সালে যতগুলো জব পরীক্ষা দিবেন, মোটামুটি সবগুলো জব পরীক্ষা মিলে মিনিমাম 3 থেকে 4 বার আপনি অধিচাপ বা উপচাপ থেকে প্রশ্ন পাবেন, এটা আপনি শিওর থাকেন। আমি কি আপনার বুঝাতে পারছি? তো দেখেন এটা দ্বারা আসলে কি বুঝায়, এটা আসলে কি, এই জিনিসটা আমরা একটু অবজারভেশন করার চেষ্টা করব। তো দেখেন উপচাপ আর অধিচাপ এই দুইটার মধ্যে আসলে মূল পার্থক্যটা কোথায়? আমরা যদি এটাকে একটা বৃত্ত ভাবি, তো এই বৃত্তের, আমরা তো জানি যে একটা বৃত্তের কেন্দ্র ছাড়া তো বৃত্ত সম্ভব না, কিন্তু বৃত্তের মধ্যে যে কোনো জায়গায় আমরা কি পাই? একটা জ্যা পাই। বৃত্তের মধ্যে যে কোনো জায়গায় যখন আমরা একটা রেখাংশ আঁকি, রেখাংশগুলোকে আমরা কি বলি বলেন? এগুলাকে আমরা জ্যা বলি। কি বলি? জ্যা বলি। আর এই জ্যাটা যদি কখনো কেন্দ্র দিয়ে যায়, তখন তাকে আমরা কি বলি? বৃহত্তম জ্যা বলি। কি বলি? বৃহত্তম জ্যা। এখন এই বৃহত্তম জ্যাকে কিন্তু আবার ব্যাস বলা হয়। এই জন্য যদি কখনো প্রশ্ন আসে, এটাও একটু লিখে রাখেন, যে আপনাকে যদি প্রশ্ন বলে যে বৃহত্তম জ্যা ইকুয়াল কি, তাহলে আপনি কি বলবেন? ব্যাস। আবার আপনাকে যদি বলে যে ব্যাস সমান সমান ব্যাসের আরেক নাম কি, তাহলে আপনি বলবেন বৃহত্তম জ্যা। যেটাই বৃহত্তম জ্যা সেটাই ব্যাস। কারণ বৃহত্তম জ্যা সবসময় কি দিয়ে যায়? কেন্দ্র দিয়ে যায়। কি দিয়ে যায়? কেন্দ্র দিয়ে যায়। কি দিয়ে যায়? কেন্দ্র দিয়ে যায়। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এবারে একটু মনোযোগ দেন। আপনাকে আমি প্রশ্ন কিন্তু জ্যা বা ব্যাস দিয়ে বলিনি, আমি বলছি উপচাপ আর অধিচাপ। তো এবার যদি আপনার জ্যাটা কোনো কারণে কেন্দ্র দিয়ে না গিয়ে কেন্দ্র থেকে একটু উপর দিয়ে যায়, তাহলে দেখেন তো কেন্দ্র থেকে একটু উপর দিয়ে যাওয়ার কারণে আমি কি অর্ধবৃত্ত নিলাম না অর্ধবৃত্ত থেকে কম জায়গা নিলাম? অর্ধবৃত্ত থেকে কম জায়গা নিছি, রাইট? তো মনে রাখবেন এখানে যে অর্ধবৃত্ত থেকে কম, লিখে নেন সবাই, অর্ধবৃত্ত থেকে কম জায়গা জুড়ে উপচাপ থাকে। উপচাপ থাকে, এই কথাটা একটু লিখে নেন। এবার একটু মনোযোগও দেন। তাহলে অর্ধবৃত্ত থেকে কম জায়গা জুড়ে যে থাকে তাকে আমরা কি বলি? কেন উপচাপ বলি, এটার প্রশ্নের উত্তর আমি বলতেছি। দেখেন, আবার দেখেন, অর্ধবৃত্ত থেকে বেশি জায়গা জুড়ে যে থাকে, তাইলে বেশি জায়গা জুড়ে যে থাকে, বেশি জায়গা জুড়ে যে থাকে তাকে আমরা কি বলবো? অধিচাপ। তো এই দুটো মনে রাখার কৌশল বলবো, যাতে করে পরীক্ষা হলে কনফিউশন না হয়। মনে রাখবেন, অ ফর অধিক, অ ফর অনেক। বেশি মানে কি? অনেক বেশি। তাহলে অর্ধেকের থেকে বেশি যে, সে কি? অধিচাপ। অধি থেকে অধিক চাপ জুড়ে যে থাকে। অধিক চাপ মানে হচ্ছে অর্ধেকের থেকে বেশি চাপ জুড়ে যে থাকে তাকে আমরা কি বলবো? অধিচাপ। আর অর্ধেকের কম জায়গা জুড়ে যে থাকে তাকে আমরা কি বলবো? উপচাপ। কি বলবো? উপচাপ। কি বলবো? উপচাপ। কথা কি বুঝতে পারছি? এবার একটু মনোযোগ দিলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এই বৃত্তের অর্ধেকের থেকে কম জায়গায় আপনি যদি কোনো একটা কোণ তৈরি করতে চান, তো এই কোণটা সব সময় একটা স্থূলকোণ তৈরি করে। কি কোণ তৈরি করে? এই যে কোণটা যে পাইলেন থেটা, এই থেটা সমান কি কোণ? স্থূলকোণ। কি কোণ?
শুধু এই জায়গায় থেটা না, আপনি যদি এই জায়গায়ও তৈরি করতে চাইতেন, মানে যেখানেই তৈরি করতে চান না কেন, ওই জায়গায় কোনটা কি কোণ তৈরি হবে বলেন? কি কোণ তৈরি হবে? স্থূলকোণ তৈরি হবে। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? এবার দেখেন, আপনি যদি কম জায়গার ওপর দেখেন, হ্যাঁ, বেশি জায়গা জুড়ে যে থাকবে সে হচ্ছে অধিচাপ, আর কম জায়গা জুড়ে যে থাকবে তাকে আমরা কি বলবো? উপচাপ। এবার দেখেন, উপচাপের মধ্যে আপনি যদি একটা কোণ তৈরি করতে চান, তাহলে এই কোণগুলো কি কোণ হয়? স্থূলকোণ হয়। কিন্তু আপনি যদি বেশি জায়গার মধ্যে একটা কোণ তৈরি করতে চান, তো দেখেন এরা কত কাছাকাছি অবস্থানে চলে আসে, এবং যে কোণ তৈরি করে থেটা, এই থেটা সমান কি হয় বলেন? সূক্ষ্মকোণ তৈরি করে। কি কোণ তৈরি করে? সূক্ষ্মকোণ তৈরি করে। এটা কি প্র্যাকটিক্যালি বুঝতে পারলেন না? তাহলে আমরা মনে রাখবো, অ ফর অধিচাপ, অ ফর অনেক জায়গা জুড়ে যে থাকবে, অর্ধেকের থেকে বেশি জায়গা জুড়ে যে থাকবে তাকে আমরা অধিচাপ বলবো। আর অর্ধেকের থেকে বেশি জায়গা জুড়ে যে থাকে তার মধ্যে যদি আপনি কোণ তৈরি করতে চান, তাহলে এই কোণটা কি কোণ তৈরি হয় বলেন? একটা সূক্ষ্মকোণ তৈরি হয়। কি কোণ তৈরি হয়? সূক্ষ্মকোণ তৈরি হয়। কি কোণ তৈরি হয়? সূক্ষ্মকোণ তৈরি হয়। মনে থাকবে, কম মানে উপচাপ আর বেশি মানে অধিচাপ। এক্স্যাক্টলি, বেশি চাপ উপচাপ। ক্লিয়ার? আর কম জায়গায় বেশি কোণ তৈরি হয়, বেশি জায়গায় কম কোণ তৈরি হয়। একজন একজনের বিপরীত। একজন একজনের কি বিপরীত? দেখেন, যেখানে আপনি কম জায়গা পাইছেন সেখানে কিন্তু বেশি বড় কোণ পাইছেন, যেখানে বেশি জায়গা পাইছেন ওখানে কম কোণ পাইছেন। তাহলে যার জায়গা বেশি তার কোণ ছোট, যার জায়গা কম তার কোণ কি বড়। এটাও একটা মনে রাখার কৌশল। কিন্তু এখানে কনফিউশন তৈরি করা যাবে না। অধিচাপ আর উপচাপে মনে রাখবেন, অ ফর অধি, অ ফর অধিক। অধিক জায়গা জুড়ে যে থাকবে, আর অধিক জায়গা জুড়ে থাকলে কি হবে? কি হবে? সূক্ষ্মকোণ তৈরি হবে। কেন? কারণ অনেক দূর থেকে যখন বাহুগুলো আসবে তখন কাছাকাছি একটা কোণ তৈরি করবে, কাছাকাছি কোণ একটা তৈরি করবে। আর কাছাকাছি কোণ যখন তৈরি করবে তখন সেটা সূক্ষ্মকোণ হবে। কি কোণ হবে? সূক্ষ্মকোণ হবে। আশা করছি আপনারা ব্যাপারটা একদম ক্লিয়ার হইতে পারছেন। একজন বলছেন ব্যাস দ্বারা বিভক্ত, ব্যাস দ্বারা বিভক্ত চাপ, ওটা হচ্ছে বৃহত্তম জ্যা, ওটা কোনো চাপ না। ওটা দ্বারাও চাপকে কি করা হয়? অর্ধচাপে পরিণত করা হয়। কি চাপে? বৃত্তের অর্ধচাপ। মানে কি? মনে করেন একটা বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করলেন, তাহলে বৃত্তটা কি হয়ে গেল? অর্ধবৃত্ত হয়ে গেল। কি হয়ে গেল? অর্ধবৃত্ত হয়ে গেল। কিন্তু অর্ধবৃত্ত থেকে কম জায়গা যদি থাকে তাইলে তাকে আমরা বলবো উপচাপ, বেশি জায়গা থাকলে তাকে আমরা বলবো অধিচাপ। এতটুকু ক্লিয়ার? ওকে, আশা করছি আর ভুল হওয়ার কোনো সম্ভাব্যতা এখানে আপাতত নাই। এবার আসেন, আমরা চলে যাব এবার প্রশ্ন সলভে। প্রাইমারি ফাউন্ডেশন আমরা অলরেডি ওরিয়েন্টেশন ক্লাস আজকে নিয়ে নিব, সমস্যা নেই, টেনশন নেওয়ার কোনো দরকার নাই, এবং পুরো রুটিন আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, একটু মনোযোগ দেই। আমরা এবার প্রশ্ন সলভে চলে গেলাম একটু, হ্যাঁ, টুকটাক যেখানে যতটুকু জানা দরকার ততটুকু আমরা এবার অন্যভাবেও জানতে পারবো। সবাই রেডি হয়ে যান, যারা অনলাইনে আছি কলিজার ভাই বোন। প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু আপনাদেরকেই। বলেন, প্রশ্ন নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলেছে? আমাদেরকে 1 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের কি? বৃত্তের যে কোনো দুটি বিন্দুর, এগুলোকে আমরা কি বলি বলেন? জ্যা বলি। কি বলি? জ্যা বলি। এবার ঝটপট প্রশ্নের উত্তর দিবেন। হ্যাঁ, একটু ঠান্ডা লাগছে, আমার ঠান্ডার দিকে তাকানোর দরকার নেই, প্রশ্নের দিকে তাকান। মানে আপনাদের খায়া কাম নাই, কুত্তার আইলে এলে দৌড়। যদি এখানে একজন সুন্দরী ম্যাডাম দাঁড় করাই দিতাম তাহলে আপনারা মনে খালি কমেন্ট করতেন, ম্যাডাম দেখতে অনেক সুন্দর। কারণ আপনারা ক্লাস না কইরা কার কি হয়েছে এটা দেখতে যান। আরে ক্লাস করেন, অসুস্থ দোয়া করেন, তাইলে হয়ে যাবে, ওটা লেখার দরকার নেই। মনোযোগ দেন। হ্যাঁ, তোমার কি মানে ভন্ডামি ছাড়তে গেছি? জন্ম দিতে হবে। কি দিতে হবে? জন্ম দিতে হবে, তারপর আমদানি হবে। এই দেখো পরের প্রশ্নটা কি বলছে। এই প্রশ্নটা আমরা একটু আগে পড়ে আসলাম না? কিন্তু দেখো প্রশ্নটা এখানে অল্প কয়টা রেফারেন্স দেওয়া, তাতেও করেও তুমি দেখো, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কত সালে আসছে? 12তে আসছে। বস্ত্র অধিদপ্তর অফিস সহায়ক পরীক্ষা 2023 সালে আসছে, তার মানে 25 সালেও আসবে। আমাকে বলতেছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ। তাহলে এই যে বৃত্ত,
এই যে স্পর্শকের সাথে একটা ব্যাসার্ধ আঁকলাম, এদের মধ্যে যে কোণ, এই কোণকে আমরা কি কোণ বলবো? এক সমকোণ বলবো। কি কোণ বলবো? এক সমকোণ বলবো। কি কোণ? এক সমকোণ। যারা অনলাইনে আছি দ্রুত উত্তর দিব, আর কোনো প্রশ্নে বুঝতে না পারলে সাথে সাথে আমরা বলবো যে ভাই আরেকবার বুঝান, আমি আরেকবার বলে দিব, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এক সমকোণ হবে। কি হবে? এক সমকোণ হবে। দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে, এটা এখন আপনি চোখ বন্ধ করেই পাবেন। একটু আগে আপনি চাপ সম্পর্কে দেখলেন যে আসলে চাপ কয়টা হয়। চাপ কিন্তু দুইটা হয়, একটা উপচাপ আর একটা। তা আপনাকে বলতেছে একটি জ্যা কয়টি চাপে বিভক্ত? একটা জ্যা আঁকলেন, উপরে একটা চাপ পাইলেন, নিচে একটা চাপ পাইলেন। তাইলে আপনি একটা বৃত্তের মধ্যে কয়টা চাপ পান? জ্যা দিয়ে দুইটা চাপ পাওয়া যায়। কয়টা চাপ পাওয়া যায়? দুইটা চাপ পাওয়া যায়। মনে থাকবে? ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে বৃত্তের চাপ থাকে কয়টা? দুইটা। কোন জ্যা দ্বারা যদি আমরা একে বিভক্ত করি তাহলে এর মধ্যে আমরা দুইটা চাপ পাবো, একটা অধিচাপ আর একটা কম জায়গা জুড়ে যে থাকবে তাকে আমরা কি চাপ বলবো বলেন? আর বেশি জায়গা জুড়ে যে থাকবে তাকে আমরা কি বলবো? অধিচাপ। বেশি জায়গায় কি কোণ তৈরি হবে? সূক্ষ্ম কোণ। কম জায়গায় কি কোণ তৈরি হবে? স্থূল কোণ। ওকে, এই তো মুখস্থ হয়ে গেছে। পরের প্রশ্নে চলে যান। এই রুকজা রুকজা, মাগো মা, 15 নাম্বার। তোমার এত বেগ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 নাম্বারে চলে এলাম কেন? হয়েছিল? পাস পড়াইছি? ওকে, দেখো বৃত্তের বৃহত্তম জ্যা কি এটা বলার তো দরকার নেই। বৃত্তের বৃহত্তম জ্যা মানে কি? ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যা মানে, কারণ বৃত্তের একটা যখন বৃহত্তম জ্যা পাই তখন কেন্দ্র দিয়ে পাই, আর কেন্দ্রগামী জ্যাকে আমরা বলি বৃহত্তম জ্যা। আর এই বৃহত্তম জ্যায়ের আরেক নাম কি বলেন? ব্যাস। বৃহত্তম জ্যায়ের আরেক নাম কি? ব্যাস। বৃহত্তম জ্যায়ের আরেক নাম হচ্ছে ব্যাস। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? ওকে, আমরা একটু পরের কোশ্চেনে চলে যাই। দেখেন পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলছে, এটা তো আমরা একটু আগেই শিখে আসলাম। এখন যদি আপনারা না পারেন তাহলে এটা আপনাদের নিজস্ব দোষ, মুদ্রা দোষ। পরিধি আর কাট ব্যাসের অনুপাত বলছে, তাইলে পরিধি মানে কি বলেন? 2 πr। আর ব্যাস মানে কি বলেন? 2r। আর কাটা 2 কাটা থাকে কি, কিন্তু পাই না দিয়ে কি দিছে বলেন? 22/7। তাহলে বললাম না যে কোনো একটা থাকতে পারে অপশনে, তাহলে যেটা থাকবে সেটাই মিস্টার রাইট। ক্লিয়ার? যেটা থাকবে সেটাই মিস্টার রাইট। এরপরে এরকম প্রশ্ন আবারও পাবেন, হয়তো বা 22/7 না দিয়ে তখন দিবে পাই, অথবা 3.1416। ক্লিয়ার? এটা 2023 সালে আসা একটা প্রশ্ন। দেখেন খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। এই প্রশ্নের নিনজা টেকনিক বলে দেই, পরীক্ষার হলে ভালো করে পারার জন্য এবং কম সময় পারার জন্য। যদি এই প্রশ্ন পুরাটা কেউ সলভ করতে যায় এমসিকিউ এর জন্য, তাইলে ভেবেই নিবেন যে সে একটা বাস খাবে। কিরকম বাস? আইক্কালা বাস। কারণ এই পুরো ম্যাথটাকে আপনি যদি ভাগ করতে যান তো ভাগ করতে মিনিমাম 3 থেকে 4 মিনিট নষ্ট হবে। তো আমার 3 মিনিট কি চুলকায়? হ্যাঁ, আমার সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমি কোলাবরেট করে প্রথম সংখ্যাটাকে কাউন্ট করছি, মানে আমার অ্যান্সার চলে আসছে। তার মানে বুদ্ধিটা ঠিক এরকম। দেখেন একটা ফুটবলের ব্যাস দেওয়া আছে, কিন্তু আমার দরকার কি? আয়তন বের করতে গেলে আমার দরকার হচ্ছে ব্যাসার্ধ, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই ব্যাসার্ধের সমান। তিনটাই কার সমান? তাহলে এখানে ব্যাস দেওয়া আছে, তাহলে বলেন আমার ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধটা হবে 5। এবার যদি আমি আয়তনের কথা বলি, তাহলে তো আমরা একটু আগেই শিখে আসলাম 4/3 পাই এর মানও দিলাম 22/7 গুণন 5 কিউব, মানে কত বলো ভাইয়া? 225। 225 না 125, সরি 125 হবে, কারণ 5 কিউব মানে কত? 5 গুণন 5 গুণন 5 5 25, 5 25 125, তাহলে 125 দিলাম। এখন এই জায়গায় গিয়ে ঘেলটি মারে অনেকে। কিরকম ঘেলটি মারে?
4, 22 আর 125 গুণ করার পর 3 × 21 দ্বারা আপনি ভাগ করলেন, কিন্তু 21 দ্বারা কি আপনি সারা জীবন ভাগ করতে থাকবেন? আপনি ভাগ করবেন একবার। কয়বার? একবার ভাগ করে দেখবেন প্রথম সংখ্যাটা কত আসে। আবার অপশনে দেখবেন ঝামেলা করে দেওয়া আছে, যখন এই টাইপের প্রশ্ন দেখবেন, ভাই আয়তন সবসময় কি হয়? ঘন, মিটার, সেন্টিমিটার বা এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, ইঞ্চিতে থাকলে ইঞ্চি। কিন্তু দেখেন এখানে দেওয়া আছে বর্গ ইঞ্চি। জীবনেও কি এটা আয়তনের মান হইতে পারে? ঘন ইঞ্চিটা এটা হইতে পারে। এরপরে দেখেন শুধু ইঞ্চি কি আয়তনের মান হইতে পারে? ঘন ইঞ্চি দুইটা দেওয়া আছে, দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এভাবেই ক্লু দেওয়া থাকে। এখন ক্লুতে আপনি 21 দ্বারা ভাগ করে প্রথম সংখ্যা 5 পাইলে রাইট কোনটা? আর প্রথম সংখ্যা যদি 3 পান তাহলে রাইট কোনটা? প্রথম সংখ্যা আপনি ভাগ করলে কত পাবেন? 5 পাবেন। তাইলে কত? 523.60। এখন আপনি কি করলেন? 5 পাইলেন, আবার বিয়োগ করে ভাগ করা শুরু করলেন 2 দিয়ে, আবার 3 দিয়ে, আবার দশমিক, আবার 6, আবার 0। ওরে বাবা রে বাবা, লে হালুয়া। তাহলে এই টাইপের ম্যাথ আপনার 25টার মধ্যে সর্বোচ্চ 2টা বা 3টা থাকতে পারে, যেগুলো একটু লেন্দি মনে হবে আপনার কাছে। কারণ সব তো আপনাকে সহজ দিবে না, সব কি সহজ দিবে? কিন্তু যে ম্যাথগুলো দেখবেন এরকম দিছে, এই ম্যাথগুলোতে ভেতরে অপশনে অবশ্যই ক্লু দিয়ে দিছে। হয় অপশনে দেখবেন এককগুলো ভুল, নইলে অন্য কোনো ফরম্যাটে ভুল, অথবা যদি সঠিক থাকেও তাইলে এই প্রথম সংখ্যাগুলো সবগুলোর ক্ষেত্রে ভিন্ন দেওয়া থাকবে। প্রথম সংখ্যাগুলো সবগুলোর ক্ষেত্রে কি দেওয়া থাকবে? ভিন্ন। আর ভিন্ন থাকলে আপনি একবার ভাগ করে যদি 21 দ্বারা 5 দ্বারা ভাগ করেন, ভাগ করার পর উপরের সংখ্যাটা 3 অঙ্কের খুব কাছাকাছি একটা মান পাইলেন, তার মানে আপনি বুঝে গেছেন যে উত্তর কত হবে? 523.60। কারণ প্রথম মানটা 5 আসছে মানে কি উত্তর কি? 523.60। আমি কি কথা বুঝতে পারছি? তাহলে এটাকে ভাগ করার জন্য কয়বার ভাগ করব? না, পুরাটাই ভাগ করব। পুরাটা ভাগ করলে আমার সময় নষ্ট হবে। কি নষ্ট হবে? সময় নষ্ট হবে। এই সময় কেউ নষ্ট করবেন না, এটা সব সময় মাথায় রেখে পরীক্ষার হলে ঢুকবেন। ওকে, তো এটা আমি আর পুরো ক্যালকুলেট করাচ্ছি না, জাস্ট বাসায় প্র্যাকটিস করে 5 দ্বারা একবার ভাগ করলেই পেয়ে যাবেন, ওই 523.60 আসবে। কারণ ওটা ভাগ করতে গিয়ে ওই সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নাই। দেখেন কত সহজ একটা প্রশ্ন করছে। আমাকে বলতেছে বৃত্তের ব্যাস কত? পরিধি। তাহলে আমরা তো পরিধি মানেই জানি যে 2πr। তো এখানে কি আমার পরিধি বের করতে গেলে ব্যাসার্ধ, ব্যাস লাগে না ব্যাসার্ধ লাগে? আমার লাগে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত? 13। তাহলে 13 আর 2 গুণ করলে 13 দিয়ে কত? 26 পাই উত্তর। কারণ এখানে আর এর মান কত বলেন? 13। তাহলে 13 আর 2 গুণ করলে 13 দিয়ে কত? 26 পাই। তাহলে উত্তর হবে কত? 26 পাই। উত্তর হবে খ। উত্তর হবে খ। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে মিস্টার খ। সঠিক উত্তর হবে মিস্টার খ। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, দেখো ভাইয়া পরবর্তী প্রশ্নটা আমাদেরকে কি করছে, বলতেছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত? এটা একটু আগে পড়াইলাম না? পরিধি মানে 2πr, ব্যাসার্ধ মানে কি? ব্যাস মানে কি 2r, আর কাটা 2 কাটা শুধু পাই। উত্তর শুধু পাই আছে, 22/7 নাই। এবার বুঝতে পারছি? পারবো ইনশাল্লাহ? ওকে, পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, শোনেন এই বৃত্তকলার ক্ষেত্রে আমি বলি, একটা বৃত্তকলা মানে টোটাল বৃত্তের মধ্যে কত ডিগ্রি কোণ পাইছিলেন বলেন? 360। কত ডিগ্রি? তাহলে হরে শুধু 360 দেখবেন কার আছে? কারেক্ট। এটা হচ্ছে নিনজা টেকনিক। বৃত্তকলা বললে হরে কি দেখবেন? শুধু 360 কার আছে। এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনোযোগ দিতে হবে কিন্তু। দেখেন একটু আগে আপনাদেরকে কিন্তু আমি পরিধির ব্যাপারটা বুঝাইছি, যে আপনি যদি এক পরিধি পরিমাণ পথ অতিক্রম করতে চান, এক পরিধি মানেই হচ্ছে 2πr। 2πr এর মান যা, এক পরিধি পরিমাণ পথের মান তা, এক পরিধি পরিমাণ পথের মানও তা। কিন্তু এখানে বলছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে কতবার ঘোরে? 12 বার ঘোরে। প্রতি মিনিটে 12 বার ঘোরে, চাকাটি 5 সেকেন্ডে কতবার ঘুরবে? তো খুবই সিম্পল। দেখেন
আপনি যদি দেখেন যে 1 মিনিট, বলেন তো আজা, আজা মানে কি আমরা জানি 1 মিনিট, 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাইলে বলেন 60 সেকেন্ড এ ঘুরে কতবার? 5 বার। কতবার? 12 বার, সরি কতবার? 12 বার। তো আমাকে বলছে 5 সেকেন্ডে কতবার ঘুরে এটা বের করতে। তাহলে আমি 1 সেকেন্ডে আগে বের করি। 1 সেকেন্ডে ঘুরে 12 ভাগ 60 বার, অতএব 5 সেকেন্ডে ঘুরে 12 গুণন 5 ভাগ 60, 5 12 কত? 60 ভাগ 60, কাটাকাটি করলে কত? 1 বার। তাহলে কয়বার ঘুরে বলেন? 5 সেকেন্ডে 1 বার ঘুরে। তাহলে 1 বার যদি ঘুরে তাহলে টোটাল কত ডিগ্রি পথ অতিক্রম করে? এই তো বুঝে গেছেন, কারণ 1 বার সমান 360 ডিগ্রি পথ অতিক্রম করে। 1 বার সমান 360 ডিগ্রি পথ অতিক্রম করে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমাকে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে বা কত বার ঘুরবে এটাও আসতে পারে। কত ডিগ্রির জায়গায় আমাকে কি বের করতে বলতে পারে। আর এই বারটা যদি কথার কথা 4 বার হইতো, তাহলে অপশনে দেখতেন সমকোণ রূপে দেওয়া থাকতো। 16 সমকোণ, 18 সমকোণ, 20 সমকোণ, কত সমকোণ হইতো বলেন তো? 16 সমকোণ হইতো, কারণ 4 বার ঘুরে, একবারে 4 সমকোণ, 4 বার ঘুরলে 4 চোখ কত? 16 সমকোণ। চিত্র দিয়ে দেখাই দিলাম একটু আগে বেসিকে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবো না। তাহলে আমরা জানি 1 মিনিট 60 সেকেন্ড, 60 সেকেন্ডে ঘুরে 12 বার, 1 সেকেন্ডে ঘুরে, অতএব 5 সেকেন্ডে ঘুরে 60 ভাগ 60 সমান 1 বার। আর 1 বার যখন বৃত্ত তার পরিধি পরিমাণ পথ অতিক্রম করে তখন সে 360 ডিগ্রি পথ অতিক্রম করে। কিন্তু অপশনে যদি কোনো কারণে ঘোরার পরিমাণটা আসতো 5 বার, আর এটা যদি আমার অপশনে দেওয়া থাকতো যে কত সমকোণ ঘুরে, তাহলে কত হইতো? 4 5 20 সমকোণ। কারণ 1 বারে 4 সমকোণ, তাহলে 5 বারে কত? 4 গুণন 5, 4 5 20, 4 5 20। কথা বুঝতে পারছি? আবার ডিগ্রি রূপেও থাকতে পারে। 1 বারে যদি আমার 360 হয়, তাহলে 5 বারে কত? 5 গুণন 360, 5 গুণন কত? 360। কথা কি বুঝতে পারছি? তাহলে প্রশ্ন ইনায়া বিনায়া পেছায়া ওই জাহালাও তাই কত রূপেই আসবে, কিন্তু প্রশ্নের ভাষাটা বুঝতে হবে। ভাষাটা বুঝলেই আমরা উত্তর রাইট করতে পারবো ইনশাআল্লাহ। পরের প্রশ্নে চলে গেলাম। দেখেন একই প্রশ্ন, কিন্তু প্রশ্নের ভাষাটা হালকা একটু ভিন্ন হওয়ার কারণে অনেকের বমি বমি ভাব আসবে, কিন্তু প্রশ্নটা সহজ। প্রশ্নটা কি সহজ? কারণ এখানে আপনাকে একটা পরিধির মানটা আগে বের করে নিয়ে আসতে হবে। পরিধির পরিমাণের মানটা যদি আপনি বের করে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি বলবেন এত মিটার ঘুরে একবারে, আর এখানে একটা টোটাল পথের পরিমাণ দেওয়া আছে, তাহলে এত মিটার পথ ঘুরবে কত বারে, এটাই আপনাকে বের করতে বলছে। তো আপনার এখানে ক্লু কিন্তু দেওয়া শুধুমাত্র কার? ব্যাসের। তা আপনার ব্যাস দেওয়া থাকলে তো আপনি ব্যাসার্ধ বের করতে পারেন, আর ব্যাসার্ধ থাকলে আপনি পরিধিটাও বের করতে পারেন। আর পরিধি বের করা মানে আপনি পরিধি পরিমাণ পথের পরিমাণটা বের করে ফেলছেন। তাহলে একবার যতটুকু পথ অতিক্রম করবে এই পরিমাণ পথ অতিক্রম বের করে ফেললেন। এখন টোটাল পথ এই 330, এটার মানটা বের করতে হবে। তো দেখেন একটু মনোযোগ দেন। তা আমার সবার আগে কি দরকার বলেন? ব্যাসার্ধ দরকার। ব্যাসার্ধ দরকার কত হবে? 2.1, 2.1। তাহলে ব্যাসার্ধটা হবে আমার আর ইকুয়াল 2.1, 2.1, কারণ এটা ব্যাসের অর্ধেক। কারণ 4.2 কে অর্ধেক করলে 2.1 আসবে, 2.1 আসবে। এটা তো আমরা সবাই বুঝি। এবার আসেন অতএব পরিধি, কারণ আমার পরিধির মানটা লাগবে, কারণ পরিধি পরিমাণ পথ অতিক্রম করা মানে একবার ঘোরা। তাহলে পরিধি ইকুয়াল 2πr। তো 2πr 2 গুণন 3.1416 গুণন আর এর মান কত দেওয়া যায় বলেন? 2.1, 2.1। এটাকে গুণ করলে আবার আসবে আমাদের 13.2 মিটার। কত আসবে? পরিধির মানটা পাইলাম 13.2 মিটার। তো এই যে 13.2 মিটার যে আমি পাইলাম, এই 13.2 মিটার এটা কার মান? পরিধির মান। আর এত মিটার পথ অতিক্রম করার জন্য সে কয়বার ঘুরছে? একবার, কারণ পরিধি পরিমাণ পথ মানে সে একবার ঘুরছে। পরিধি পরিমাণ পথ মানে কি? একবার ঘুরছে। তাহলে কি আমরা বলতে পারি না যে 13.2 মিটার
ঘুরে একবারে, কতবারে? একবারে। তাহলে অতএব 1 মিটার ঘুরে 1/13.2 বারে। অতএব কত কত মিটার পথ বলছে বলেন? 330। 330 মিটার পথ 1 গুণন 330 ভাগ কত বলেন? 13.2। এখন আপনি যদি দশমিকটা আউট করতে চান তো উপরে আপনি একটা শূন্য দিয়ে কিন্তু 132 নিচে রাখতে পারেন, কিন্তু আপনি যদি আবার ডিরেক্ট কাটাকাটি করেন তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। মনে করেন এই দশমিক আপনি আউট করতেছেন, তাহলে উপরে একটা দশমিকের জন্য 1 আর দশমিকের পর একটা সংখ্যা থাকার কারণে একটা শূন্য, তাহলে নিচে আবার তখন কি হয়ে যাবে বলেন? 132 হয়ে যাবে। কত হয়ে যাবে? 132। তাহলে নিচে উপরে পাচ্ছেন আপনি 3300 আর নিচে পাচ্ছেন আপনি কত? 132। আপনি এটাকে যদি কাটাকাটি ফাটাফাটি করেন, অথবা আপনার 13.2 ছিল, আপনি যদি এটা নাও নেন তাও কোনো সমস্যা নাই। যারা চালাক তারা ডিরেক্ট কাটাকাটি ফাটাফাটি করে ফেলতে পারবে। কিরকম? এই যে মিস্টার, এটা দিয়ে এটারে কাটলে হবে 25। কতবার? 25 বার। কতবার? 25 বার। তাহলে উত্তর হবে 25 বার। অর্থাৎ টোটাল কতবার ঘোরে? 25 বার ঘোরে। আর যদি কেউ দশমিক ক্যান্সেল করে উপরে একটা শূন্য যুক্ত করে 132 দ্বারাও ভাগ করতে চান, তারপরে ওই কাটাকাটি ফাটাফাটি করলে কত আসবে বলেন? ওই 25 বারই আসবে। আমি কি কথা বুঝাতে পারছি? তাইলে এখানে উত্তর হবে 25। 25। এই যে এরকম আগডুম বাগডুম টাইপের ক্যালকুলেশন যুক্ত ম্যাথ 1-2টা থাকবেই আপনার মাথাকে প্যানিক দেওয়ার জন্য। আর এই টাইপের ম্যাথ গুলো কখনোই আপনি সবার আগে করবেন না, সবার শেষে গিয়ে সময় পাইলে করবেন। যেগুলো আপনার ক্যালকুলেশন তৈরিতে ঝামেলা তৈরি করে, এই ক্যালকুলেশন তৈরিতে ঝামেলা তৈরি করা ম্যাথ গুলো যদি আপনি সবার আগে শুরু করেন, আর মাথা যদি খালি একবার বিগড়ে গেছে, তাইলে ভাববেন আপনার পরীক্ষা আরএফএল মতো হয়ে গেছে। ম্যাথ একটাই যথেষ্ট আপনার মাথাকে রাগান্বিত করার জন্য, আর মাথা একবার বিগড়ে গেলে, রাগান্বিত হইলে ওই মাথা আর সঠিক উত্তর আনে না। ওর জানা জিনিসও তখন ভুল হওয়া শুরু হয়। জিকেতে যাবেন, ক হবে না খ, কি একটু আগেই না মনে পড়লো, এখন মনে পড়তেছে না কেন? কারণ আপনার ম্যাথ সব মনে করা জিনিস খেয়ে ফেলাইছে। এই জন্য ম্যাথের যেগুলো আমার একটু ঝামেলাযুক্ত মনে হবে, ক্যালকুলেশনে একটু ঝামেলা, দশমিক টশমিক আছে বা আদার্স এক্সেট্রা, এগুলোকে আমি স্কিপ করে একদম সবার শেষে করব। সহজ মনে হলেও সবার শেষে করব। কথা বুঝাতে পারছি? কারণ ক্যালকুলেশন খুব মারাত্মক খারাপ জিনিস। এটা মাথা একবার গরম করলে আমার জানা জিনিস সব কি করে দেয়? ভুল করে দেয়। এই জন্য এটা আমরা সব সময় এড়ায়ে চলবো। আচ্ছা, পরীক্ষায় ক্যালকুলেটর, মাথারে ক্যালকুলেটর বানাইতে হইবে। আচ্ছা, এবার পরের প্রশ্নে চলে যান। দেখেন কি প্রশ্ন করছে, খুবই মজার একটা প্রশ্ন। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ? কত গুণ? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ? দ্বিগুণ। দেখেন মনে রাখবেন, বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ তার পরিধিস্থ কোণের 2 গুণ হবে। এটা একটা বৃত্ত, এটা একটা কি বৃত্ত। তো আমরা যদি এই যে এই জায়গাটাকে কেন্দ্র বলি, আর এখানে যদি আমরা কথার কথা একটা মনে করেন একটা চাপ দিলাম, বা হচ্ছে একটা ব্যাস দিয়ে আমরা চাপ তৈরি করলাম, মানে একই চাপের ওপর যখন কেন্দ্রের সাথে কোণ তৈরি করবেন, তখন দেখেন এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। ব্যাসার্ধ কিনা বলেন? আর আমরা সবাই জানি সমদ্বিবাহু ত্রিভুজের সাথে এই কোণ আর এই কোণ সমান হয়। সমান সমান বাহু সংলগ্ন কোণগুলো কি হয়? সমান হয়। ভূমি সংলগ্ন কোণগুলো সমান হয়। তো আপনার যখন এই বাহুটাও সমান হবে, এই বাহুটাও সমান হবে, খুব মনোযোগ দেন, এই বাহুটাও সমান, এই বাহুটাও সমান, তখন এটা ভূমি হিসেবে কাউন্ট হবে। তার মানে এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ কি হবে? সমান হবে। আর এই 2 কোণের যোগফল মিলায় হবে এটা, অর্থাৎ এই কোণের দ্বিগুণ এটা, এই কোণের দ্বিগুণ এটা। তার মানে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে বলেন? প্রশ্ন কিন্তু করছে, দেখেন একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ? দ্বিগুণ। কারণ পরিধিস্থ কোণের 2 গুণ কেন্দ্রস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণের অর্ধেক পরিধিস্থ কোণ। তাহলে উত্তর হবে কি বলেন? দ্বিগুণ। পরের প্রশ্নে চলে যান। দেখেন তো এই প্রশ্নের উত্তর কি আর আমার দেওয়ার দরকার আছে?
একটি বৃত্তে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? 1 সমকোণ। একই প্রশ্ন আবার আসছে, একই প্রশ্ন আবার আসছে, পারবো তো? বুঝলাম না, কই গেল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে এটা না, দেখেন কি বলছে প্রশ্নটায়, দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে, তো মনে করেন দুইটা বৃত্ত পরস্পর স্পর্শ করতেছে, তাহলে দুইটা বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে, এই একটা বৃত্ত, এই আরেকটা বৃত্ত, ডিমের মতো হয়ে গেছে, এই আরেকটা বৃত্ত, তো এখান থেকে আমরা স্পর্শক, এখান থেকে আমরা স্পর্শক পর্যন্ত আনলে দেখেন তো এটা একটা কি হয়ে গেছে, একটা সরলকোণ হয়ে গেছে না? তাহলে আপনারে বলছে দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে, তবে কেন্দ্রদ্বয় হতে স্পর্শ বিন্দুগামী সরল রেখা দুটির অন্তর্ভুক্ত কোণ। এটা একটা সরল রেখা, এখান থেকে একটা সরল রেখা মিলিত হয়ে পুরাটা মিলে একটা সরল কোণ তৈরি করে ফেললো। তার মানে এই সরল রেখা থেকে বুঝে গেছি এটা কি হবে বলেন? সরল কোণ। এটা কি হবে? সরল কোণ। সরল রেখা থেকে এটা কি? সরল কোণ। মনে থাকবে? মনে থাকবে ইনশাল্লাহ? তাহলে উত্তর হবে কি বলেন? সরল কোণ। উত্তর হবে সরল কোণ। দেখেন পরের প্রশ্নটা কি বলছে, অর্ধবৃত্তস্থ কোণ সমান কত ডিগ্রি বলেন? অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। অনেকে অর্ধবৃত্তস্থ কোণ 180 ডিগ্রি বানায় ফেলে, কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হবে বলেন? 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। কারণ একটা অর্ধবৃত্ত যখন আপনি আঁকবেন তখন তো আপনি বুঝেই গেছেন যে আপনার কেন্দ্র থেকে কি করতে হবে তাকে, মনে করেন এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে এই উপরে অর্ধেক নিচে অর্ধেক, তাই না? তো এটার সাপেক্ষে যখন আপনি কোণকে চিন্তা করবেন, এই যে অর্ধেক, অর্ধেকের সাথে এই কোণটা সবসময় কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে মনে রাখবেন অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি কোণ তৈরি করবে? 90 ডিগ্রি কোণ তৈরি করবে। অর্ধবৃত্তস্থ কোণের ওই অর্ধবৃত্তস্থের সরল রেখার সাথে কোণ আপনারা বলে নেই, অর্ধবৃত্তস্থ কোণ হইলে সেটা কি হবে সেটা বলছে আপনাকে। এবার এই প্রশ্নটা দেখেন কি বলছে, বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কি কোণ হয়? উপচাপ মানে কি? কম জায়গা জুড়ে যে থাকে। তাইলে এই যে কি কোণ তৈরি হইলো? স্থূলকোণ তৈরি হইলো। যদি প্রশ্নটা হইতো উপচাপ, তাইলে সূক্ষ্মকোণ তৈরি হইতো। কি কোণ তৈরি হইতো? সূক্ষ্মকোণ তৈরি হইতো। পারবো না? পারবো তো ইনশাল্লাহ? ওকে। এই যে প্রশ্নগুলো দেখতেছেন, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের মানসিক দক্ষতার প্রশ্ন, কিন্তু আমরা এটাকে প্র্যাকটিক্যাল ভিউ দিয়ে পড়ার চেষ্টা করব। দেখেন কতটা সহজ প্রশ্ন। দেখেন ঘড়িতে এখন কয়টা বাজে? রাত 8টা বাজে। কয়টা বাজে? মনে করেন এটা একটা ঘড়ি, খুব মনোযোগ দেন। ঘড়ির ঠিক এটা মাঝামাঝি অবস্থান। সবার কাছে কাটা ঘড়ি থাকলে নিজের ঘড়ি দিয়ে চেক করে দেখবেন। এই ঘড়ির ঠিক এই বরাবর কিসের কাটা থাকে? 12। এরপরে কি থাকে? এরপরে কি থাকে? এরপর ঠিক সমকোণ বরাবর কি থাকে? 3। এখন দেখেন এরপরে কি থাকে? এরপরে কি থাকে? ঠিক সরলরেখা বরাবর কি থাকে? এরপরে 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 এই সমকোণ বরাবর আবার কি থাকে? এরপরে 10, এরপরে কি বলেন? এরপরে 12। এখানে যদি কোনো কারণে, আমি আপনাকে ছোট্ট করে ব্যাখ্যা দিয়ে বুঝাই। মনে করেন এটা মিনিটের কাঁটা, আর এই 3 বরাবর হচ্ছে একটা ঘন্টার কাঁটা আছে। দেখেন তো 3 আর 12 বরাবর কত ডিগ্রি কোণ তৈরি করছেন? এক সমকোণ তৈরি করছেন। তাইলে আপনার ওই কাঁটাওয়ালা, আমার তো কাঁটাওয়ালা ঘড়ি নেই, কাঁটাওয়ালা ঘড়ির যখন আপনি সার্কেলটা দেখবেন, এই সার্কেলে দেখবেন 3 আর 12 এর মধ্যে একটা সমকোণ তৈরি হয়। কি কোণ তৈরি হয়? সমকোণ তৈরি হয়। বলেন এই 3টা অংশ মিলে যদি সমকোণ হয়, তাহলে প্রতিটা অংশে কত ডিগ্রি করে কোণ আছে? বলেন বলেন বলেন। 30 ডিগ্রি করে কোণ আছে। 3 × 30 = 90। 3 × 30 = 90। তাহলে প্রতিটা অংশে যদি 30 30 30, 3 দ্বারা 30 রে গুণ করলে 3 × 30 = 90। এখন আপনারা কি বলছে বলেন? রাত কয়টা বাজে?
8টা বাজে। এখন আপনার বলছে রাত 8টা বাজে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণের মান বের করতে বলছে। এখন আপনার রাত যখন 8টা বাজে তখন এই ঘন্টার মিনিটের কাঁটার 12 বরাবর থাকবে, আর 8টা বরাবর কি থাকবে বলেন? ঘন্টার কাঁটাটা থাকবে। তার মানে আপনি বুঝতে পারতেছেন, একটা জিনিস মনে রাখবেন, কোন চিন্তা করলে কখনো সরল কোণ অতিক্রম যখনই করবে তখন বুঝে যাবেন যে পাশে কম স্পেস ওই বরাবর কয়টা ঘর আছে। আপনি যদি এখন এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত ঘর চিন্তা করেন তাহলে কিন্তু উল্টা কোণ তৈরি হয়ে যাবে, প্রবৃদ্ধ কোণ তৈরি হয়ে যাবে। কি কোণ তৈরি হয়ে যাবে? এখানে প্রবৃদ্ধ কোণ কখনোই চিন্তা করা যাবে। এখানে আপনি চিন্তা করবেন সবসময় সরল কোণ অথবা সরল কোণ থেকে ছোট। যদি মনে করেন আপনারে বলতো এখন 6টা বাজে, এখন 6টা বাজে, এক সরল কোণ 180 ডিগ্রি হয়ে যেত। কত ডিগ্রি? 180 ডিগ্রি। কারণ এই যে এই বরাবর থাকতো মিনিট, এই বরাবর থাকতো ঘন্টা। 1 2 3 4 5 6, 6 গুণন 30, 3 6 18, 180 এক সরল কোণ। কথা কি বুঝতে পারছি? কিন্তু এবার সরল কোণ যখনই উপেক্ষা করলো তখন এই কোণটা আমি চিন্তা করব। তাহলে এখানে কয়টা কোণ আছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে 4 গুণন 30, 3 আর 4 কত? 12, 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে উত্তর কত হবে বলেন? 120 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে এটা কি আমরা মানে সূত্র ব্যবহার করলাম না প্র্যাকটিক্যালি শিখলাম? প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করেন। ক্লিয়ার? প্র্যাকটিক্যালি শিখলে জিনিসটা মনে থাকবে। ওকে, আমি কি সামনে আগাবো? এখন যদি আপনারা প্রশ্ন করতো এখন 4টা বাজে, কয়টা? তাইলে বলেন তো কত ডিগ্রি হইতো? 1 2 3 4, আবার এখন 5টা বাজে, কত হইতো বলেন? হ্যাঁ, কেন? 1 2 3 4 5, তাহলে 30 গুণন 5, 3 5 15, 150 ডিগ্রি। ক্লিয়ার? এবার দেখেন পরের প্রশ্নটা কি বলছে আপনাকে। এবার একটা প্যাচ লাগাবে মিনিট দিয়ে। এই যে মিনিট দিছে, কোনো সমস্যা নাই, মিনিটে আমরা কিসে পরিণত করবো? ডিগ্রিতে পরিণত করে নিয়ে নিব। মনে রাখবেন আজকের পর থেকে লিখে নেন আজা। আজা আজা মানে কি? আমরা জানি 1 মিনিট যখন পথ অতিক্রম করে তখন ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি পথ অতিক্রম করে। কত ডিগ্রি পথ অতিক্রম করে? হাফ ডিগ্রি পথ অতিক্রম করে। কথা কি বুঝাতে পারছি? 1 মিনিটে কত ডিগ্রি পথ অতিক্রম হয়? এবার দেখেন তো এখানে কত মিনিট পথ অতিক্রম করছে। তাইলে আপনি বলেন এই 10 মিনিটে হাফ ইন্টু 10 সমান কত ডিগ্রি? 5 ডিগ্রি পথ অতিক্রম করলো এই মিনিট দ্বারা। কত ডিগ্রি? 5 ডিগ্রি পথ অতিক্রম করলো কি দ্বারা বলেন? মিনিট দ্বারা। এবার আসেন, আপনার বলছে 5টা বাজে, আগে 5টার মান বের করেন। 12, 1 2 3 4 5, কেন্দ্র বলেন টোটাল ঘর কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5 গুণন 30, 3 5 15, 150 ডিগ্রি পাইলেন 5টার জন্য। আর 10 মিনিটের জন্য কত পাইছেন? তাইলে 150 যোগ 5 সমান কত? 155। তাহলে উত্তর কত হবে বলেন? 155 ডিগ্রি। কত ডিগ্রি? 155 ডিগ্রি। কত ডিগ্রি? নাই? এতক্ষণ কি শুনে নেই বলাবেন? শুনে নেই? ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার না? তাহলে মিনিট থাকলে হাফ ডিগ্রি দ্বারা মিনিট, মনে করেন এখানে যদি থাকতো 20 মিনিট তাহলে কি করতাম? 10 ডিগ্রি। যদি থাকতো 40 তাহলে কত? 20। মানে যত মিনিট থাকবে তার থেকে অর্ধেক তত ডিগ্রি পথ অতিক্রম করবে। ক্লিয়ার? ওকে, এবার দেখেন এই যে প্রশ্নের উত্তর দিছি কিনা বলেন? মনে পড়ে রবি রায়? একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার, পরিধি 8 মিটার। তাহলে বলেন ওই যে ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, পরিধি মানে 2 পাই আর, ক্ষেত্রফল মানে 16 আর পরিধি মানে 8, কাটাকাটি করলে 2, আর 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 স্কয়ার আর, পাই পাই কাটা, 2 2 4 আর 1 কে আর। তাহলে আর ইকুয়াল কত? এটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা সবার। এই প্রশ্নটা হচ্ছে মানে আমি যদি বলি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরপরে আরো অনেকগুলো জব পরীক্ষা আসছে কিন্তু এটা এখানে রেফারেন্স গুলো আপডেট করা হয় নাই।
এটা 2012 রেফারেন্স দেওয়া, কিন্তু অনেকগুলো জব পরীক্ষায় এটা আসছে। একটু মনোযোগ দিলে আমরা পুরো জিনিসটাকে অবজারভেশন করতে পারবো। তো দেখেন এখানে আমরা সবাই ভুল করি। সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন, দেখি কার উত্তরটা হয়। কত হবে? মুখস্থ বিদ্যা, চিত্র আঁকো, দেখি সবার চিত্র দেখতে চাই আমি। কি চিত্র আঁকো তোমরা? আমি চিত্র দেখবো। এই ভাষা দিয়ে তোমার সবাই চিত্র আঁকো, সবার খাতা চেক করবো। আঁকো আঁকো, ওই খালি পাট খেতে 3 মারলে হবে? ভাষা চেঞ্জ করে দিতে পারে না ভাইয়া? ম্যাথের সংখ্যা চেঞ্জ করে দিতে পারে কিনা? এখন মুখস্থ করছি 5, হয়ে গেছে 5, হবে না। চিত্র আঁকি দেখি, কে চিত্র ডাকতে পারি এই ভাষার সাথে? অনলাইনে যারা আছে তারাও চিত্র আঁকেন। চিত্র এঁকে কমেন্টে ছবি পাঠিয়ে দেন, আমি ছবি দেখতে চাই। সবাই সবাই এই প্রশ্নটা আমরা ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ভুল করি, কারণ আমরা চিত্রের ভাষণটাই বুঝি না। আমাকে কি বলছে আর আমাকে কি করতে হবে আমরা এটাই বুঝি না। আমি কি কথা বুঝতে পারছি? চিত্র আঁকি, ঝোঁকের মাথায় কোপ মাইরা আমরা উত্তরও দিয়ে দেই, কিন্তু ঝোঁকের মাথায় কোপ দিয়ে তো লাভ নাই। আপনার প্রপার জিনিসটা আগে বুঝতে হবে। তো দেখেন কতটা সহজ একটা জিনিস। আপনি যদি এটাকে একটা বৃত্ত ভাবেন, আঁকছেন, দেখি এরকম করে দেখান। ও চেষ্টা করছে, মোটামুটি লাইনে আসছে। হ্যাঁ, দেখেন এখানে আমাকে কি বলছে বলেন? 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ একটা জ্যায়ের ওপর যদি আমি একটা লম্ব আঁকি, তাহলে এখানে আপনাকে আগে ভাষাটা বুঝতে হবে। কি রকম? মনে করেন এটা একটা জ্যা, এটা একটা কি জ্যা, আর এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি, বলি কিনা বলেন? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। এখন এটার উপর যদি আমি একটা লম্ব আঁকি, তাহলে এই লম্বটা ধরি এক্স, আর এই যে এই ব্যাসার্ধ, এটার মান কত দেওয়া আছে? 13, এটার মান 13। আর এটা পুরোটা ছিল 24, কিন্তু আমি যখন উচ্চতা বা লম্ব আঁকলাম তখন এটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। তাহলে 24 ছিল পুরাটা, তাহলে এই এতটুকু কত? তাহলে আমি 12 পারি, 13 পারি, এক্স পারি না? তাহলে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা তখন কি হিসাবে কাজ করতেছে? অতিভুজ হিসাবে কাজ করতেছে। এই 13টা কোথায় আঁকবো অনেকের মাথা খাটে না, কিন্তু আলটিমেটলি 13টা আমার এখানে ব্যাসার্ধ হিসাবে কাজ করবে। আর এটা হচ্ছে আমাদের জ্যায়ের উপর লম্ব আঁকলে যেটা অর্ধেক হয়ে যাবে 12। তাহলে এবার আমরা অতিভুজ স্কয়ার বা 13 স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার মানে কি এক্স স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 12 স্কয়ার বলতে পারি না? 13 13 কত? 12 12 কত? ইকুয়াল এক্স স্কয়ার। 25 ইকুয়াল এক্স স্কয়ার বা এক্স এর মান √25। তাহলে কত হবে বলেন? 5 হবে আমার এক্স এর মান। তাহলে এই এক্স এর মানটা হচ্ছে আসলে বেসিক্যালি 5। চিত্র আঁকবা, চিত্র আঁকলে ওরা বুঝে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ, উচ্চতা চেয়েছে এক্স্যাক্টলি। তাহলে আমার উত্তর হবে 5। উত্তর হবে কত? 5। অনেকে এটা করছে, করে করে মুখস্থ করে ফেলছে, কিন্তু মুখস্থ করার থেকে আপনাকে চিত্র এঁকে বোঝাটা জরুরি। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আয় আয় আয়, ওমা আসে না? আচ্ছা ঠিক আছে, আর আসবে না। তার মানে আমরা বৃত্তকে কি করলাম বলেন? সমাপ্ত ঘোষণা করলাম। বৃত্তের সবগুলো কনসেপ্ট পারছি কিনা বলেন? এবার যারা অনলাইনে আছে, কলিজার ভাই কলিজার বোন, যারা শেষ পর্যন্ত ক্লাসটা করলেন, কেমন লাগলো বা বুঝতে পেরেছেন কিনা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা পেইড ব্যাচের আছি বা পেইড ব্যাচের বাইরে আছি, আর যারা প্রাইমারির ফাউন্ডেশন ব্যাচে এখনো ভর্তি হন নাই, প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ আমাদের চলমান, আপনারা জানেন। দেখেন এখানেও আমি যতটুকু দ্রুত পড়াইলাম, এই ফাউন্ডেশনে কিন্তু তত দ্রুত পড়াবো না।
ফাউন্ডেশনের কাজ হচ্ছে আপনাকে আমি হাতে কলমে একেবারে তৈরি করার চেষ্টা করব, অর্থাৎ একটা টপিককে আমি দুই ভাগে বিভক্ত করব। বিকজ আমি জানি প্রাইমারি কোর্সে যারা ভর্তি হয় তাদের বেসিকটা অনেকটা মানে কম টাইপের, যার কারণে এই জায়গায় আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি এই প্রাইমারি ফাউন্ডেশনে আপনাদের আগে আমরা ফাউন্ডেশন তৈরি করব। এখানে টোটাল ক্লাস হবে 150টা, আর আপনারা এখন যে ক্লাসটা করলেন এটার ক্লাসের সংখ্যা কিন্তু 70টা। 70টা ক্লাসের মাধ্যমে আপনি কোর্স শেষ করতেছেন, আর 150 প্লাস ক্লাসের মাধ্যমে আপনি কোর্স শেষ করবেন। কারণ আমরা দেখছি প্রায় 1 লক্ষ প্রাইমারি শিক্ষক নেওয়া হবে 2025 সালে। তাহলে 1 লক্ষ প্রাইমারি শিক্ষকের মধ্যে আপনি একজন হইতে চাইলে অবশ্যই আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, আর আপনার ফাউন্ডেশনটা অনেক স্ট্রং থাকতে হবে। আপনাদের ফাউন্ডেশন যদি অনেক স্ট্রং থাকে তবেই আপনি কি করবেন বলেন, আপনি নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন, সবলীলভাবে তৈরি করতে পারবেন। এই প্রাইমারির ফাউন্ডেশন কোর্স আপনাকে হাতে কলমে শেখানোর পেছনে আমাদের রিজন হচ্ছে, আমরা দেখেছি যে প্রাইমারি কোর্সে যারা ভর্তি হয় তাদের 70% স্টুডেন্টই মোটামুটি বেসিক লুজার। তবে যাদের বেসিক অনেকটা স্ট্রং আছে তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে যেহেতু আপনার বেসিক স্ট্রং সেহেতু আপনি আমাদের বেসিক কোর্সে চলে যাবেন, অর্থাৎ যেটাতে আমরা 70টা ক্লাস নিয়ে আপনাদের কোর্স শেষ করব। আর যাদের বেসিকটা একেবারে ফাউন্ডেশন থেকে তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ একবার আপনি কি করবেন, একবার আপনাকে আমরা আপনার ফাউন্ডেশন তৈরি করার জন্য প্রতিটা টপিক ধরে ধরে 2টা-3টা ক্লাসে বিভক্ত করে করে শিখাবো। ফাউন্ডেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরো একবার আমরা ম্যারাথন ক্লাসের মাধ্যমে আপনার কোর্সটা শেষ করব। তার মানে আপনার কোর্সটা 2বার শেষ হচ্ছে। যারা এই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হবে তারা কোর্স শেষ করতে পারবে 2বারে। একবার ফাউন্ডেশন অর্থাৎ বেসিক কনসেপ্ট তৈরি হবে, দেন আরো একবার যখন আমরা পড়াবো ফিনিশিং, যখন আমরা রিভিশন ক্লাসের মাধ্যমে পড়াবো তখন সেটা ম্যারাথন ক্লাসের মাধ্যমে আবার একবার আপনাদের কোর্সটা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব। আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন কলেজের ভাই ও বোন। এবার আসেন, এই ফাউন্ডেশন ব্যাচ আমরা রান করেছি কেন? কারণ প্রাইমারিতে মিনিমাম আমি 7 থেকে 8 মাস সময় পাবো। এখন কেউ যদি সার্কুলারের অপেক্ষা করে থাকে তো আপনি অপেক্ষার প্রহর গুনতে পারেন, সার্কুলার কবে আসবে, কবে আমি ভর্তি হব। হ্যাঁ, সার্কুলার আসলো, আসার পরে আপনি যেমন ভর্তি হবেন, টোটাল মনে করেন 4 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে। তো এই 4 লাখের মধ্যে এই সার্কুলারের অপেক্ষা করতেছে ধরেন অ্যারাউন্ড 3 লাখ স্টুডেন্ট, যে সার্কুলার আসলে আমি পড়তে বসবো, আর আপনি ওই 3 লাখের দলে চলে গেলেন। তো আপনি চোখটা বন্ধ করে মনে রাখেন এই 3 লাখের মধ্যে আপনি আছেন মানে 100% শিওর থাকেন আপনার জীবনও চাকরি হবে না। কারণ যে ব্যক্তি এই 3 লাখের মধ্যে না থেকে নিজেকে আগে থেকে প্রস্তুত করে ওই যে 4 লাখের ব্যতিক্রমী যে 1 লাখ থাকতেছে এই 1 লাখের মধ্যে থাকবে তারাই চাকরিটা পাবে। তার মানে যারা 1 মাস 2 মাস আগে থেকে পড়াশোনা শুরু করে, কারণ সার্কুলারের পরে আপনি সময় পাবেন 4 মাস, কোন একজন স্টুডেন্ট 4 মাস পড়লো, আর আরেকজন সার্কুলারের আগে 2 মাস পড়ে টোটাল পড়লো ধরেন 6 মাস। তো সৃষ্টিকর্তা এই 4 মাসের ফাঁকিবাজকে চাকরি দিবে না 6 মাসের পরিশ্রমীকে চাকরি দিবে? ন্যাচারাল থিঙ্কিং যে 6 মাস পরিশ্রম করবে তারই চাকরিটা হবে। এই 6 মাস পড়ুয়া স্টুডেন্টটা কিন্তু চাকরি পাবে। তো আমরা এই ফাউন্ডেশনটাকে ওইভাবে গুছাইছি যাতে করে আপনাকে আমরা তিলে তিলে প্রস্তুত করতে পারি, লং টাইম প্রস্তুত করতে পারি, নট সার্কুলার দেওয়ার পরে আপনাকে আমরা প্রস্তুত করব। সার্কুলার দিল, সময় পাইলেন, ওই 4 মাসে ভাই ওই 4 মাসের অপেক্ষা আপনার মতো এই 3 লাখ স্টুডেন্ট করতেছে, এরা সব ফাঁকিবাজ। এরা সব সময় মানে চাকরির পরীক্ষা দেওয়ার পর যখন পাশ করে না তখন আবার দোষ দেয় সৃষ্টিকর্তার, কিন্তু ও যে নিজে বড় একটা ফাঁকিবাজ ও এটা কখনো চিন্তা করে নাই। কারণ এত কম্পিটিটরের মধ্যে আপনি সার্কুলারের অপেক্ষা করতেছেন কেন? আপনাকে ইউনিক হইতে হবে, আপনাকে ব্যতিক্রমী হইতে হবে। আপনি ইউনিক বা ব্যতিক্রমী হবেন মানেই আপনার চাকরিটা কনফার্ম হবে বা নিশ্চিত হবে। এখন এই জায়গায় আপনারা ডটগিরি কইরা ওই সেই সার্কুলারের অপেক্ষা করা মানে 4 মাসে প্রস্তুত আপনি কখনোই হইতে পারবেন না। 4 মাসে হয়তো আপনি মার্ক পাবেন 65, ধরলাম 75-এর মধ্যে 65 পাইলেন, কিন্তু যারা 2 মাস বেশি পড়বে 3 মাস বেশি পড়বে তারা কিন্তু ঠিকই 72 পাবে। আর প্রাইমারির কম্পিটিশনটা 75-এর মধ্যে আপনার প্রিলিতে বা এমসিকিউ এ 25 মার্ক তো আমাদের ভাইভাতে থাকে, তো এখানে আপনার 70+ মার্ক থাকতেই হয়, কারণ এখানকার কম্পিটিশনটা 5 মার্কের ডিফারেন্স। অর্থাৎ এখানে আপনি ওই যে 60 পায়া ভাইবেন না যে আপনার চাকরি হবে।
এই প্রাইমারিতে চাকরি পাইতে গেলে আপনাকে 70+ পাইতে হবে। আর 70+ পাওয়ার জন্য আপনার বেসিকটা কতটা স্ট্রং থাকতে হবে এটা আবার আপনি নিজেকে নিজেই জিজ্ঞেস করেন। কথা বুঝাইতে পারছি আমার কলিজার ভাই, কলিজার বোন? তো যারা যারা আগে থেকে আমাদের এই ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন তাদের জন্য শুভকামনা থাকলো। আপনাদেরকে আমরা তিলে তিলে প্রস্তুত করতে পারবো। আর যাদের বেসিক অনেক স্ট্রং তারা বেসিক কোর্সে চলে যান, কারণ আপনার বেসিক তো এত হাতে কলমে শেখার মতো বেসিক আপনার দরকার নেই, বা আপনি 3-4 বার প্রস্তুতি নিয়েছেন অলরেডি, তাহলে আপনাদের জন্য এই ফাউন্ডেশন না। ফাউন্ডেশনটা তাদের জন্য যাদের ফাউন্ডেশন দুর্বল, যাদের বেসিক দুর্বল, যাদের মাথাটা স্লোলি তৈরি করতে হবে, তাদের জন্য আমাদের এই ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনে আমরা যারা অনলাইনে আছি, যারা ভর্তি হয়ে নেই, তাদেরকে আমি বলি এখানে আমরা 3টা স্টেপে আপনাদেরকে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছি, কারণ একজন বেকার একসাথে 3000 টাকা কখনোই দিতে পারে না। আপনি 3টা ধাপ থাকবে, এই 3 ধাপে আপনারা টাকা দিতে পারবেন। ধাপ 1, ধাপ 2, ধাপ 3, এই 3 ধাপে টাকা দিবেন আপনারা। প্রথম ধাপে আপনারা টাকা দিবেন 1000 টাকা, দ্বিতীয় ধাপে দিবেন আপনারা 1000 টাকা, এরপর তৃতীয় ধাপে, তোমাদের পরীক্ষা হবে না, পরীক্ষা হোক তারা শেষ করে দিচ্ছি, তৃতীয় ধাপেও আপনাদের হবে 1000 টাকা। এখন আমরা ইনিশিয়াল মোমেন্টে 2 ধাপে 2000 টাকার একটা অফার ছিল, কিন্তু আমরা ওই অফারটা রাখতেছি না, কারণ কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। এখানে 3 ধাপে আপনাকে 3000 টাকা দিয়ে আপনাদের এই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে হবে। যারা এই ফাউন্ডেশন কোর্সে আসতে চাচ্ছেন তারা, আর যদি কারো খুব বেশি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, টাকা পয়সার সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা হটলাইন নাম্বারে কল করলে আমরা আপনাদেরকে অনার করার চেষ্টা করব। যতটুকু অনার করা যায় ঠিক ততটুকুই আমরা আপনাদেরকে অনার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যারা এই কোর্সে যুক্ত হতে চাচ্ছেন আমি নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, 01901519501, 01901519502, 01901519503, 01901519504, 04 এর পর 05, 06, 07, 08, 09 এগুলো সবই আমাদের নাম্বার। জাস্ট 0-র পরে সংখ্যাটা চেঞ্জ করলে আমাদের নাম্বারে কল চলে আসবে। তো যারা সিদ্ধান্ত নিচ্ছেন, সিদ্ধান্তহীনতায় না ভোগে সিদ্ধান্তে চলে আসেন, কারণ সময় গেলে সময়কে ব্যাক পাবেন না। তো সময় যেহেতু এসেছে 100% মেধার মূল্যায়ন দেওয়ার। আপনারাও শোনেন, একটা সময় ছিল দাদা, খালু, মামা, অমুকের রেফারেন্সে এই 100% থেকে 70% চাকরি হয়ে যেত আবেদ আলীর রেফারেন্সে, কিন্তু এখন আর ওই আবেদ আলীর পাওয়ার নাই। যেহেতু আবেদ আলীর পাওয়ার নাই, তার মানে মেধার মূল্যায়নটা আমি এখন কতটুকু দিতে পারবো বলেন? শতভাগই দিতে পারবো। অর্থাৎ 2025 সাল আপনার জন্য আমি মনে করব যে স্বর্ণযুগ সাল। আর এই 2025 সালে কেউ যদি সফল না হয়, তাহলে ভেবে নিবেন যে ওর দ্বারা জীবনে কোনদিন সফলতা সম্ভব না। ওরে যদি কেউ 2025 সাল না 35 পর্যন্ত সময় দেয়, তাও সে চাকরি পাবে না। কারণ 2025 সালে আপনি আপনার সঠিক মেধার মূল্যায়নটা প্রপার দেওয়ার সময় পাইছেন। আর এই সময় যদি আপনি চাকরি না পান, কারণ আবার যখন বিএনপি বা অন্যান্য কোনো দল চলে আসবে, তখন আবার মামা, খালু, দাদা রেফারেন্স তৈরি হয়ে যাবে। আর যখনই মামা, খালু, দাদা রেফারেন্স তৈরি হয়ে যাবে, তখন আবার আপনি ওই 100% মেধার মূল্যায়নটা কিন্তু দিতে পারবেন না। তো আপনি 100% মেধার মূল্যায়ন দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? এখন থেকে এমন ভাবে প্রস্তুত হতে হবে যে 2025 সালে যে কোনো মূল্যে আমাকে সফল হতে হবে। এবং এখান থেকে বের হয়ে বাবাকে কল করেন, মাকে কল করে প্রতিজ্ঞা করেন যে বাবা, তোমাকে প্রতিজ্ঞা করলাম 2025 সাল আমার সফলতার সাল, তুমি শুধু দোয়া করবা। বাবার উপর একটা ক্ষোভ লালন করেন, মায়ের উপর একটা ক্ষোভ লালন করেন, পরিবারের উপর একটা ক্ষোভ লালন করেন। কারণ আপনি তো হচ্ছেন, কি বলবো, ভাষা যদি খারাপ করি তাহলে আমি বলবো যে আপনি একটা আকাইম্মার ঢেকি। আপনাকে শিক্ষিত করে আপনার বাবা মা চরম লেভেলের ভুল করছে। যার সন্তানগুলো, যে বাবা মার সন্তানগুলো পড়াশোনা করে নাই, তাদের সন্তানগুলো আজকে যায় দেখেন ঢাকায় গিয়ে সাইটের কাজ করতেছে বা যে কোনো একটা কাজ করে বাবাকে অ্যাটলিস্ট 10,000 টাকা হলে বুঝাই দিচ্ছে। অথচ আপনার পেছনে এখন পর্যন্ত যদি টোটাল আপনার বাবা হিসাব করে মিনিমাম 25 লাখ টাকা খরচ করছে। এতগুলো টাকা আপনার পেছনে কেন খরচ করছে? আপনার চেহারা দেখার জন্য, একটা ভালো পজিশন দেখার জন্য, যে আমার ছেলেটা একটা পড়াশোনা করছে, অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে, ভালো একটা চাকরি পাবে। চাকরি যখন পাবে তখন আমি বাবা, আমি মা, আমি পরিবার গর্ব করব। আপনার বাবা আজকে বাজারে গেলে মানুষের কাছে অপমানিত হয় কিভাবে? তোমার ছেলের কি খবর, চাকরি পাইছে কিনা, তোমার মেয়ের কি খবর। আর যদি মেয়ে হয়ে চাকরি না পান, তাহলে আপনার পুলিশ শিকারটা কিরকম দেখেন।
যা দেখো তোমার মাইয়া প্রেম প্রীতি কইরা বেড়ায়, ওই সব চাকরি হইতো না, বাসায় আনো, বিয়ে শাদী দিয়ে দাও। এই যে একটা বুলির শিকার, এটা কি একজন বাবার কাছে তার সন্তানকে নিয়ে ভালো লাগে? বরং যদি সৃষ্টিকর্তা হুকুম দিত যে আত্মহত্যা মহাপাপ না, তাহলে আপনাদের এই শিক্ষিত সন্তানের বাবা মা গুলো সবার আগে আত্মহত্যার স্টেপ নিত, যে সন্তানরা শিক্ষিত করে এই বড় পাপ করছে। তো সময় আছে, বাবাকে মাকে বাবা মায়ের মুখের হাসিটা দেখার জন্য হলেও আপনাকে সফল হইতে হবে। অ্যাটলিস্ট তাদের মুখের হাসিটাকে উজ্জ্বল করার জন্য হলেও আজকে থেকে ইনস্ট্যান্ট এখন থেকে পড়ার টেবিলে বসেন। যারা লাইব্রেরি ইউজ করেন না, লাইব্রেরি তোমরা সবাই ইউজ করেন, দুই একজন আছেন আমার বাইরে, লাইব্রেরি ইউজ করতে হবে। লাইব্রেরি ইউজ করলে যেটা হয়, পড়ার প্রতি মোটিভেশন বেড়ে যায় অফলাইনে যারা আছেন। আর যারা অনলাইনে আছেন, পড়ার টেবিলে বসলেও ওই পড়ার টেবিলের বাইরে কি আছে ওটা রাখা যাবে না। মোবাইল রাখতে হবে মিনিমাম 200 গজ দূরে। মোবাইল পকেটে রাখছেন, পড়তে বসছেন, টুং টুং করে মেসেজ আসছে, দিছে গার্লফ্রেন্ড মেসেজটা, রে বের করলেন, ডট 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 ডট, আই লাভ ইউ, আই হেট ইউ, আই বাবু 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 বেবি, ওরে বাপরে বাপ, গেছে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। 3 ঘন্টা 4 ঘন্টা পরে হঠাৎ করে ম্যাচ থেকে আপনার আবার বান্ধবী বের হচ্ছে, কই যাস? ঘুরতে। কার লগে? ডট ডটের লগে। দাঁড়া আমিও জমু, গেল 2 ঘন্টা। বান্ধবীর সাথে বের হয়ে 3 ঘন্টা শেষ। তো এইভাবে হেলায় বেলায় খেলায় আমার গুরুত্বপূর্ণ সময়গুলো কিন্তু আমি নষ্ট করতেছি। কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়গুলো যদি কেউ 4 মাস ভেতরে খোপ লালন করে পড়াশোনা শুরু করে, 4 মাসে তার সিলেবাস A to Z মুখস্থ ঠুটস্থ হয়ে যাওয়ার কথা। আপনি আপনার বাবাকে আজকে কমিটমেন্ট করেন, পড়তে বসেন। আগে আপনি 3 ঘন্টায় যে পড়াটা ক্যাপচার করতেন, এখন আপনি দেখবেন খোপ লালন করার কারণে 1 ঘন্টায় তা ক্যাপচার করতে পারতেছে। কারণ ভেতরে ক্ষোভ থাকলে ব্রেইন সবসময় আপনার নিজেকে হিট করা শুরু করবে, এই পড়তে বস, তুই ওয়াদা করেছিস, পড়তে বস। কিন্তু আপনি যখন পিছু টান রাখবেন না, চাকরি হইলে হইলো, না হইলে নেই, এইভাবে 2025 সাল না, আপনারে যদি আমি 2045 সাল পর্যন্ত চাকরি দেওয়ার মতো সুযোগ করে দিই, তাও আপনি চাকরি পাবেন না। যার পিছু টান থাকে না, যার ভেতরে ক্ষোভ লালন হয় না, যে বাবা মার কষ্টটাকে অনুধাবন করতে পারে না, যে ভেতরে তার বন্ধু সফল হয়ে গেছে সে সফল হচ্ছে না, তার ভেতরে একটা ক্ষোভ লালন করতে পারে না, এরা কখনো সফল হয় না। কারণ পিছু টান ছাড়া কখনো সফলতা আসে না। আপনার পেছনে একটা টান রাখতে হবে, ক্ষোভ রাখতে হবে, যে কোনো মূল্যে আমাকে সফল হইতে হবে। কারণ আমি ওয়াদা করছি, আমি আমার বাবাকে ওয়াদা করছি, আমি আমার মাকে ওয়াদা করছি, আমি আমার বন্ধু বান্ধবদেরকে ওয়াদা করছি, আমি যদি আজকে চাকরি না পাই 2025 সালে, তাহলে আমার মুখ দেখাইতে পারবো না। আপনার ব্রেইন যখনই অন্যদিকে কনভার্ট হওয়ার চেষ্টা করবে, আবার অন্য আরেকটা সেন্স এসে আপনার ওই ব্রেইনকে হিট করে বলবে, এই পড়তে বস, কারণ তুই ওয়াদা করছিস, অযথা সময় অপচয় করিস না। তো ব্রেইনকে হিটিং পজিশনে আনার জন্য, ব্রেইনকে সফটলি কাজ করার জন্য, পড়ার টেবিলে বসার জন্য আগে 3 ঘন্টায় যা ক্যাপচার করতেন তা 1 ঘন্টায় ক্যাপচার করার জন্য পেছনে একটা টান রাখেন, ক্ষোভ লালন করেন। দেখবেন 3 ঘন্টার পর 1 ঘন্টা ক্যাপচার করে ফেলছেন, 4 ঘন্টার পর 2 ঘন্টা ক্যাপচার হয়ে যাচ্ছে। আর সবসময় পড়াশোনার প্যাটার্নটা সকালে বা ভোরে উঠার চেষ্টা করবেন। রাতে যত দ্রুত ঘুমাইতে পারেন ঘুমাই যান। ভোরে শরীর তো আপনার দাস, এটাকে আপনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে। সকালে উঠার অভ্যাস করলে আর সকালে ঘুম আসবে না। হয়তো বা ইনিশিয়াল মোমেন্টে 5 দিন 7 দিন ঘুম আসবে, কিন্তু যখন আপনি উঠে উঠে অভ্যাসে পরিণত করবেন তখন আর ঘুম আসবে না। তো আপনি যখন অভ্যাসে পরিণত করে ফেলবেন, ভাই সকালে যখন আমরা সারা রাত ঘুমাই, ঘুম থেকে উঠার পর যখন আমরা সকালে পড়তে বসি, আমাদের ব্রেইনে সারাদিনের যে কাজগুলো এগুলো রিমুভ হয়ে যায়। এই জন্য রাতের বেলা পড়াশোনা যদি আপনি 3 ঘন্টা পড়েন, ওই 3 ঘন্টার পর আপনি 1 ঘন্টা ক্যাপচার করতে পারবেন ভোরের পড়ায়। এই জন্য হাফেজিয়া মাদ্রাসায় দেখছেন 3টা বাজে পড়তে উঠে, কেন জানেন? কারণ ওই সময় আমাদের মাথা থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যেটা ব্রেইনকে খুব শতভাগ মনোযোগী করতে সাহায্য করে। কিন্তু দিনের বেলায় যখন আমরা পড়তে বসি, সারাদিনে আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করলে ওই কাজগুলো আমাদের স্মরণে চলে আসে, মনে চলে আসে। যখন কাজগুলো মনে চলে আসে তখন ডুয়াল কনসার্নিং হয়। ডুয়াল কনসার্নিং মানে কি? বাইরের কাজ প্লাস পড়া, দুইটা কনসার্নিং আপনি 3 ঘন্টা পরে যা ক্যাপচার করতে পারবেন, ভোরে দেখবেন 30 মিনিট ওই 3 ঘন্টার পর হয়ে গেছে। এই জন্য ভোরে পড়ার অভ্যাস করবেন। বিশেষ করে মুখস্থ জিনিসগুলো, এগুলো সবসময় কখন পড়বেন? ভোরে পড়বেন। আর পিছু টান রাখেন, সেটা আপনার বয়ফ্রেন্ডের সাথে টান রাখতে পারেন, গার্লফ্রেন্ডের সাথে রাখতে পারেন। কারণ আপনার দেখা গেল যে পছন্দের মানুষটা আরেকজনের চাকরি হওয়ার কারণে তার সাথে তার হাত ধরে চলে গেছে, বেটি তোরে দেখায় ছাড়বো, তোর হাজবেন্ড হয়তো বা এখন সোনালী ব্যাংকের অফিসার, আমি অ্যাডমিন ক্যাডার হয়ে দেখাবো। যেদিন আপনি অ্যাডমিন ক্যাডার হবেন তখন ওই মেইয়া কবে, কি খবর, আফসোস করতেছি, তুমি তো এখন অনেক ভালো পজিশন করছো, তখন বলবেন যে আয় তোরে দাওয়াত খাওয়াই। তখন বিয়ের দাওয়াত দিবেন তারে, আইসা খালি জ্বলবে জ্বলবে, এটারে বলে ক্ষোভ।
খুব লালন করেন। আবার দেখেন আপনার পছন্দের মানুষ এটা ছেলে, সমস্যা কই? এই বাটপার অ্যাডমিন ক্যাডার হওয়ার পর আপনার ভুলে গেছে, আপনি অ্যাডমিন ক্যাডার হয়ে দেখান যে তুমি অ্যাডমিন ক্যাডার হয়েছো বাবু, তুমি কি ভেবেছো আমার যোগ্যতা নাই? আমিও পারি। আবার আপনার হাজবেন্ড আপনাকে পড়তে দিবে না, বা আপনার অনেকের বিয়ে শাদী হয়ে গেছে, আমার মতো তো অবলা প্রাণী কেউ না। যাই হোক, সবাই অবলা প্রাণী। যাই হোক, এই জায়গায় এই অবলা প্রাণীগুলোকে যদি আমরা সবলা বানাইতে চাই, এই সবলা বানানোর জন্য এখানেও ক্ষোভ নেওয়ার জায়গা আছে। আপনি আপনার শ্বশুর শাশুড়ির উপর ক্ষোভ নিতে পারেন যে তারা আমাকে অযোগ্য মনে করতেছে, কিন্তু আমি যদি একটা চাকরি পাই তাহলে তো আমি আমার যোগ্যতার জায়গাটা পূরণ করে ফেললাম। আর মেয়েদের ক্ষেত্রে সবসময় নিজের যোগ্যতার একটা জায়গা থাকলে আপনি সবসময় পরের ঘরে গিয়ে যে শান্তিটা পাবেন এটা অফুরন্ত শান্তি। কিন্তু যদি আপনার যোগ্য একটা জায়গা না থাকে তাহলে আপনাকে সবসময় অযোগ্য বলেই গণিত করা হবে, আপনাকে টিটকারি করা হবে। কি পড়াশোনা করছে, অনার্স মাস্টার্স, চাকরি বাকরি হয় না, হুদাই পড়াশোনা করছে, সার্টিফিকেট যায় দাও, কিনা টিনা নিচে। গ্রামের মানুষ বা হচ্ছে আপনার এলাকার মানুষ যে খুব বেশি ভালো এটা তো না, গ্রামের মানুষের মেন্টালিটি খুবই বাজে, খুবই সিক। তো তাদের মেন্টালিটিটাকে আপনি ওই কথায় জবাব না যে আমি পারবো, আমি দেখাই দিব, বা ওই কথা দিয়ে কথার জবাব না দিয়ে ভেতরে খুব লালন করে বাস্তবে পরিণত করে ওটাকে আপনি তাকে অপমান করার চেষ্টা করেন। মানে মনে করেন আপনাকে কেউ গালি দিল, একটা ফাউল, পড়াশোনা করে না, কিছু না, হুদাই চাকরি পায় না, হুদাই পড়াশোনা করতেছে, বাবার টাকা খরচ করতেছে, এটা আপনি যদি এখন বলেন হ্যাঁ বেটা তুই ফাউল, তুই আমার গালি দিলি কেন, আপনি চাকরি পাই না তো তোর কি, এটা আপনার একটা বোকামির বা বোকামির স্বর্গ। আপনি চুপ করে দাঁত কিটমিটায় সহ্য করে আপনি আপনার যোগ্যতাটাকে এমন একটা জায়গায় নিয়ে যান যে সে আপনার পেছনে কথা বলা তো দূরের কথা, আপনার সামনে সম্মুখ হওয়ার জন্য 10 বার চিন্তা করবে যে এই মানুষটাকে আমি এইভাবে কথা বলছি, এখন সামনে গেলে তো আমি নিজে অপমানিত হয়ে যাব। ভাই, কথা দিয়ে কথার অপমান করতে হয় না, কথার অপমান মনের মধ্যে লালন করে সেটাকে কাজে বাস্তবায়ন করে কাজ দিয়ে অপমান করতে হয়। আপনি এমন একটা যোগ্য জায়গা তৈরি করেন যেটা দিয়ে আপনি আরেকজনকে অপমানিত অটো করতে পারবেন, কথা দিয়ে না, যোগ্যতা দিয়ে অপমান করেন, যোগ্যতার প্রমাণ দেন, দেখবেন যেখানে যাবেন সেখানেই সম্মানিত হবেন। আজকে আপনার বাবা একটা চেয়ারে বসার সুযোগ পায় না কারণ আপনি সফল না। আজকে আপনি একটা সফল জায়গায় যান, আপনার বাবাকে চিনবে, এই অমুকের বাবা আসছে, এই বসতে দাও, চেয়ারে বসতে দাও। কোন একটা অনুষ্ঠানে আপনার বাবা গেলে আপনার বাবা সম্মানিত হবে, কারণ আপনার একটা যোগ্য জায়গা আছে, ওই জায়গাটা গ্রামে সরে গেছে, সরে যাওয়ার কারণে আপনার বাবা এখন সম্মানিত হচ্ছে। আবার সেম জায়গায় আপনি যোগ্য না, আপনার বাবা কোন এক অনুষ্ঠানে গেলে দাঁড়ায় থাকার জায়গাও পায় না, ধাক্কা দিয়ে আপনার বাবারে সরাই দেয়। কেন? কারণ আপনার বাবা ভ্যালুলেস, গ্রামের একটা আবর্জনা হয়ে গেছে মানুষের কাছে, কারণ তার সন্তান ভালো একটা পজিশনে নাই, যার কারণে তার সম্মানও নাই। গ্রামের পরিবেশটা কিন্তু এরকমই। আজকে আপনি একটা ভালো জায়গা পজিশন ডেভেলপ করেন, কালকে থেকে দেখবেন আপনার বাবা প্রধান অতিথি হওয়া শুরু হয়ে গেছে। বাজারে গেলে গর্ব করতে পারবে আপনার বাবা, এই জানো আমার ছেলে নিয়ে তুমি টিটকারি করছো, তুমি আসো চা খাও, আপনাকে নিয়ে গর্ব করবে, আপনাকে নিয়ে গর্ব করে করে আপনার ব্যাপারে কথা বলবে, আমার ছেলে একটা গোল্ড ডায়মন্ড, মিয়া ফাইজলামি মারাও, আমার পোলারে নিয়ে তুমি আজে বাজে কথা বলছো, আমার মেয়ের নিয়ে আজে বাজে কথা বলছো। এই কথাটা রিপ্লাই বাবা তখনই দিতে পারবে যখন আপনার একটা যোগ্য জায়গা থাকবে। এই যোগ্য জায়গাটা তৈরি করেন, আর যোগ্য জায়গা তৈরি করার জন্য আপনার নিজেকেও যোগ্য হইতে হবে। যাই হোক, কলিজার ভাই বোন যারা অনলাইনে আছেন সবার জন্য শুভকামনা। যারা সিদ্ধান্ত নিচ্ছেন নাম্বারে কল করেন, ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলেও কল করেন, সমস্যা নেই, আমরা চেষ্টা করব। আর যারা অফলাইনে আছেন ধ্যান জ্ঞান মন নিয়ে লাইব্রেরিতে পড়তে বসেন, বাবাকে কল দিয়ে আবার ক্ষোভ দিয়ে বলেন যে বাবা 2025 সাল আসতেছে, তোমার মেয়ে 2025 সালে 6 মাস বা 8 মাসের মধ্যেই সফল হবে ইনশাল্লাহ, ওই 26 সাল পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন হবে না। এভাবে ক্ষোভ লালন করে পড়া শুরু করেন, দেখবেন চাকরি হয়ে গেছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবো সবাই। হ্যাঁ, পরীক্ষা আছে না আপনাদের? এই পরীক্ষা শুরু করো। ভাবলাম